এখন আর কারো কোডিং টোডিং শেখার দরকার নেই, কারণ হচ্ছে ফিউচার এমন দিকে যাচ্ছে কোডিং আর ওইরকম করা লাগবে না। আচ্ছা, গরুর বাচ্চা কিন্তু পেট থেকে পড়ার পরই কিন্তু হাঁটা মোটামুটি শুরু করে দেয়, কিন্তু মানুষের বাচ্চা হাঁটা শিখতে কিন্তু মোটামুটি 1-1.5 বছর 2 বছরের মতো সময় লাগে। আমরা খুব প্ল্যান করে আমরা মাঠে নামছি যে কেমনে পিছনের দিকে যাওয়া যায়, পুরো পৃথিবী যাবে সামনের দিকে, আমরা যাবো হইতেছে পিছনের দিকে। আমাকে ভাই 2টা চাকরির নাম বলে যেটাতে কম্পিটিশন নাই, যেটাতে প্যারা নাই, যেটাতে প্যারা ছাড়া ঢুকে যাওয়া যায়। যে একটা স্টুডেন্ট ছিল, ও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, 556 নম্বর টাইমে যে সে তার চাকরিটা ক্র্যাক করছে। আপনি যদি পুরো জিনিসটা দেখেন, ধৈর্যটা গুরুত্বপূর্ণ না। আমি আমার একটা স্টোরি বলি যে আসলে এআই যে কোন দিকে যাইতেছে আমি বুঝতে পারতেছি না, মানে আমি খুব কনফিউজড। মানে ডেফিনেটলি এআই অনেক অ্যাডভান্স করতেছে। গতবার যখন আপনি আসলেন পডকাস্ট করলাম আমরা, তখন আমরা জেনারেটিভ এআই হাবি যাবি ভক্কর চক্কর এআই দিয়ে কীভাবে এটা করবেন, চ্যাট জিপিটি, ভালো কথা। আমি কিছু কনফিউশন আছে। কনফিউশনটা কি আমি বলি ভাই, ধরেন কবে আমি 2 দিন আগে আমি নিজেই, আমি কিন্তু কোডিং নিয়ে আমার কোনো নলেজ নেই, আমি কিন্তু কোড করতে পারি না, টেকনিক্যাল আমার কোনো নলেজ নেই, জিরো, মানে নেগেটিভ ভাই, মাইনাস, জিরো না নেগেটিভ। আমি নিজে ভাই একটা সফটওয়্যার বানাই ফেলতে পারছি রেপ্লিট এআই দিয়ে। মানে আমি ফার্স্ট টাইম নিজে কিছু একটা করতে পারতেছি যেখানে আমার কোডিং আমি খুব ভয় পাই বা এই জিনিসটা আমার কাছে মনে হয় যে এটা অনেক স্ক্যারি। আবার আরেকটা নিউজ দেখলাম ওই যে কয়েকদিন আগে, আমি জানি না আপনি দেখছেন কিনা, ক্লার্না এআই কোম্পানি, তারা 700 জনকে মনে হয় ফায়ার করে দিয়েছে, লে অফ করে দিয়েছে, অ্যান্ড দেন তাদের ভ্যালুয়েশন ড্রপ করছে। সে বলতেছে যে কি আমরা মানুষদেরকে লে অফ করার পর এটা লস হয়েছে, কারণ কি যে হিউম্যান টাচটা মিসিং। মানে আবার কয়েকদিন আগে এই যে কি গুগল বের করছে কি একটা চমৎকার জিনিস না, যে VEO3, হাউ ডু ইউ প্রোনাউন্স VEO3, মানে মনে হইতেছে কি যে মানে মাথা ঘুরতেছে ভাই, যে আমরা কি করব, কোন এত এআই আসতেছে, এত কিছু হইতেছে, মানে আমরা 2025 অ্যান্ড অনওয়ার্ডস, মনে করো আমরা যারা নর্মাল রেগুলার মানুষ আছে, তো তারা কিভাবে নিজেদেরকে ইকুইপ করতে পারে উইথ এআই, যে আমিও যুগের সাথে তাল মিলে আমি পিছাই যাইতে চাই না। এখন কি করা উচিত, একটা কি গাইডলাইন দিতে পারবেন কিনা? গাইডলাইন তো আসলে মানে গাইডলাইন দেওয়া খুব মুশকিল, গাইডলাইন আসলে নাই আর কি, ঠিক আছে। কারণ হচ্ছে প্রথম কথা আপনি যেটা বলতেছিলেন যে কোডিং একটা ভয়ের জিনিস, আমার কাছে যেটা মনে হয় যে সব কিছুই কম বেশি ভয়ের। আপনি চিন্তা করে দেখেন, প্রথম যেদিন আপনি ক্যামেরাতে কথা বলছেন খুবই জটিল একটা টাইম ছিল, এবং আস্তে আস্তে ক্যামেরাতে কমফোর্টেবল হয়েছিল, এবং আজকে অলমোস্ট মোর দ্যান 10 ইয়ার্স পরে আপনি কমফোর্টেবল না, এটা ধরেন এত আরাম হয়ে গেছে যে ঘুমাই ভিডিও বানাইতে পারেন এরকমটা জায়গা। এবং এখন আপনাকে কিন্তু আলাদা করে স্ক্রিপ্ট চিন্তা করতে হয় না, এটা সেটা, আপনি জাস্ট ক্যামেরার সামনে যান, আপনি কিছু পয়েন্ট আগে থেকেই ব্যাক অফ দ্য মাইন্ড আপনার চলতে থাকেন, দেন আপনি করে ফেলেন। তার মানে আপনি পুরো জিনিসটা বা পুরো লাইফ সাইকেলটা যদি দেখেন, আপনি কিন্তু টাইম ইনভেস্ট করছেন। প্রবলেম যেটা হয়েছে, আমাদের চারপাশে এখন এমন অনেক জিনিসপত্র হচ্ছে যেগুলো খুব মানে কুইকলি, মানে সুপার, আপনি দেখেন রিলসে যাচ্ছেন, শর্টসে যাচ্ছেন, মানে জাস্ট 1 মিনিট 2 মিনিটের মধ্যে আপনি সব ইনফরমেশন, সব তথ্য আপনি চান। বাট ইন রিয়ালিটি তো আসলে জিনিসপত্র এইভাবে কাজ করে না। আপনাকে সময় দিতে হয়, শিখতে হয়, সাধনা, তপস্যা, এই টাইপের শব্দ আমরা যখন পড়াশোনা করতাম তখন এই টাইপের শব্দ, বা আমাদের আগের যুগে যারা ছিল এই টাইপের শব্দ আমরা অনেক শুনতাম, যে পড়াশুনো বা শেখাটা হচ্ছে সাধনার বিষয়, তপস্যার বিষয়। আপনি গত 2 বছরে এই 2টা শব্দ কতবার শুনছেন আপনি জাস্ট একটু চিন্তা করে দেখেন। আপনি মনে হয় এটা শুনেনি নাই মোস্ট লাইকলি, এবং এই ভিডিও যারা দেখতেছে তাদের অনেকেই হয়তো বা শুনে নেয় বা বুঝে নেয়। আর একটা বিষয় হইতেছে টিকে থাকা বা টিকে না থাকা, এটা তো উপরওয়ালা সবচেয়ে ভালো বলতে পারবে। তবে অ্যাট দিস মোমেন্ট 2025-এ পুরো পৃথিবীটা খুবই খুবই আনপ্রেডিক্টেবল, নট নেসেসারিলি শুধু টেকনোলজি। আপনি দেখেন পুরো পৃথিবীর আপনি ওই যে জিওপলিটিক্যাল জিনিসও যদি দেখেন, খুবই আনপ্রেডিক্টেবল, এক একদিন এক এক কথাবার্তা বলে, কে কোন দিকে চালাইতেছে। মানে ধরেন ইলন মাস্ক, এই ভদ্রলোক একটা কোম্পানির সিইও, একটা ফাউন্ডার, সে এখন ধরেন পৃথিবীর সব কলকাঠি পিছন থেকে নাড়তেছে আর কি। এখন মানে জিনিসপত্র তো ধরেন খুবই ডিফিকাল্ট, আসলে খুবই আনসার্টেন, মানে এরকম একটা আনসার্টেন সিচুয়েশনের ভিতরে মনে হয় পৃথিবী পড়ছে কিনা কে জানে, হয়তো বা পড়ছে। কারণ হচ্ছে সবসময় আমরা এখন কিসের কনটেক্সটে এটাকে বলতেছি, যে আমরা আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সের উপরে ডিপেন্ড করে আমরা এই সিচুয়েশনটাকে দেখে একটু ভয় পাচ্ছি, আমাদের মনে হচ্ছে কী হবে না হবে। আবার যে 1995-এ ছিল বা 1990-তে ছিল, সে কিন্তু তার পাস্ট এক্সপিরিয়েন্সের সাথে 1990-র পর থেকে যখন টেকনোলজিক্যাল রেভলিউশন আস্তে আস্তে করা শুরু হয়েছে, কম্পিউটার মাত্র শুরু হবে ভাব, সেও কিন্তু তখন এটা দেখে ভাবছে পৃথিবীটা কোন দিকে আগাইতেছে, এখন আবার কম্পিউটার আসতেছে, এটার মধ্যে দিয়ে আবার ক্যালকুলেশন হচ্ছে, এটা সেটা। তো তার মানে সময়ের সাথে সাথে এই টাইপের একটা ওই যে বাড়ি বা দমকা হাওয়া সবসময় আসে, এবং সেটা আপনাকে এক হইতেছে যে আপনি হাওয়া গায়ে না লাগায়ে ধরেন ঘুরে বেড়াইতে পারেন, যেটা মোস্ট অফ দ্য পিপল এখন করতেছে। কারণ 1990-তে তো একটা এক্সকিউজ ছিল আপনার কাছে,
যে আমার বাসায় একটা কম্পিউটার নাই, আমার তো ইন্টারনেট নাই, আমি পৃথিবীতে লেফট আউট হওয়াটা এটা মেনে নেওয়া যাইতে পারে। যেমন একটা সময় আমাদের ধরেন আব্বা আম্মা বা যারা যখন কথা বলে যে এত কিলোমিটার পাড়ি দিয়ে স্কুলে গেছি, আমার তো ইলেকট্রিসিটি ছিল না এই কারণে পড়ি নাই। বাট এখন আপনি কি এক্সকিউজ দিবেন? আপনার কাছে ইলেকট্রিসিটি আছে, আপনার কাছে সবই আছে। মানে এখন অবশ্যই কিছু মানুষের ফাইন্যান্সিয়াল বা সোশ্যাল অবস্থা হয়তো বা আপ টু দ্য মার্ক না, বাট দেন এগেন সব কিছু সবসময় তো পারফেক্ট অবস্থাতে থাকে না। বাট সেই জায়গাটাতে আপনি এখন আপনার কাছে যে রিসোর্সেসটা আছে সেটাকে আপনি রাইট ওয়েতে ইউটিলাইজ করতে পারেন কিনা। যেমন ওই রাইট ওয়েতে যদি ইউটিলাইজ করা যায় তখন আপনি লেফট আউট আসলে হবেন না। পৃথিবী তো চেঞ্জ হইতে থাকবে এবং আসলে পৃথিবী চেঞ্জ হবে, এবং পৃথিবী যে চেঞ্জ হয় এবং এই যে চ্যাটজিপিটি এটা সেটা দেখে যে ভয় পাচ্ছি আমরা, আমার কাছে মনে হয় যে ভয় পাওয়ার আসলে ওরকম বিশেষ কারণ নাই, এবং এইটা যে এরকম হবে এটা আমরাই চাইছি। নতুন জিনিসপত্র শেখা বা জিনিসপত্র এক্সপ্লোর করার ব্যাপারে ইন্টারেস্টেড ফিল করেন। এখন আসি ওই যে আপনি $1 বিলিয়ন কোম্পানির কথা বললেন, এই যে 700 পিপল, আপনি যদি খেয়াল করে দেখেন কিছুদিন আগে এনভিডিয়া যে সিইও আছে জেনসেন হুয়াং, এই ভদ্রলোক এক ইসে যে বলছে যে এখন আর কারোর কোডিং টোডিং শেখার দরকার নেই, কারণ হচ্ছে ফিউচার এমন দিকে যাচ্ছে কোডিং আর ওইরকম করা লাগবে না। তার কিছুদিন পরে সে আর একটা ইভেন্টে গেল, সেখানে যে সে বলতেছে যে ভাই এখন তারাই টিকে থাকবে যারা এআই ইউজ করতে পারবে, আর যারা এআই ইউজ করতে পারবে না তারা টিকে থাকতে পারবে না। তো এখন আমার কথা হইতেছে আপনি যদি এআই ইউজ করতে চান আপনার তো কোডিং এবিসিডি জানতে হবে। আমি ধরেন এই যে কিছুক্ষণ আগে রেকর্ডিং শুরু হওয়ার আগে ওয়াশরুমে গেছিলাম, রেস্টরুমে বসে আমি একটু চ্যাটজিপিটির সাথে কথা বলতেছিলাম যে জিরো কোডিং নলেজ এবং সে কোডিংয়ে সিও জানে না এবং টেকনোলজি সে বুঝে না। কোডিং জানে না আর টেকনোলজি বুঝে না, দুইটার মধ্যে কিন্তু ডিফারেন্স আছে। ধরেন কিছু মানুষ আছে যারা ইন্টারনেটে সব কিছু কম বেশি বুঝে, কীভাবে ব্রাউজ করতে হয়, ওভারঅল ইকোসিস্টেমটা কেমনে চলে, বাট ও হয়তো কোডিং করতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে যে আপনি টেকনোলজি বুঝেন কিন্তু হ্যান্ডস অন কখনো কোডিং করেন না। এখন এই সিচুয়েশনে যখন আপনার কাছে এআইটা আসবে তখন চ্যাটজিপিটি বলতেছে, আমি চ্যাটজিপিটির কাছে একটু লম্বা হিস্টোরি দিছিলাম, সো চ্যাটজিপিটি বলতেছে যে ভাই যে টেকনোলজি বুঝে এবং সে যদি চ্যাটজিপিটি বা এই টাইপের একটা টুল বা এরকম আপনি যে রিপ্লেটের কথা বললেন বা এই টাইপের যেগুলো আছে এই টুলগুলো যখন তার কাছে আসবে সে অনেক কিছু তৈরি করা, তার ভিতরে একটা ক্রিয়েটিভিটি বা ক্রিয়েট করার যে মজাটা সে প্রথমত পাবে। ওকে। আর সেকেন্ড স্টেপে হইতেছে বা সেকেন্ড লেয়ারে যারা আছে, যারা কোডিংয়ের এবিসিডি বুঝে, যারা মোটামুটি ফান্ডামেন্টাল টুকটাক সম্পর্কে ধারণা আছে, তারা হয়তো বা 6 মাস 1 বছর কোডিং হ্যান্ডস অন কিছুটা করছে, নাড়াছাড়া করছে, তখন তার কাছে যদি এআই আসে সে মোটামুটি একটা সুপার পাওয়ার পেয়ে গেল। আর থার্ড লেয়ার হইতেছে যারা অলরেডি ইন্ডাস্ট্রিতে ভেটারেন, যারা ধরেন 4-5 বছর ধরে কোডিং করে, তার কাছে এখন কোডিংয়ের একটা দুটা টুল আছে, সে এটাতে ফাটাফাটি জিনিসপত্র করবে। আপনি যেই এআই টুলটা দিয়ে আসলে ওয়েবসাইটটা তৈরি করছেন সেইটাতে কিন্তু এমভিপি তৈরি করা যায়, মানে মিনিমাল ভায়াবল প্রোডাক্ট। সো এমভিপি মানে হচ্ছে যে আমি জাস্ট ফার্স্ট ভার্সনটা লঞ্চ করবো সেটার জন্য। এই এআই যতগুলো টুল আছে এই টুলগুলো নিয়ে আপনি জাস্ট রেডিটের ভিতরে যদি একটু রিসার্চ করেন, রেডিটের ভিতরে গেলে আপনি দেখবেন যে একটা টুল ইউজ করে মানুষজন 1 বছর 1.5 বছর পরে যে ধরা খাইছে। কারণ হচ্ছে এটা যখন অনেক বেশি লজিকগুলো কমপ্লিকেটেড হইতে থাকে তখন গার্বেজ কোড জেনারেট করে। তবে এর মানে এটা না যে এটা ফিউচারে ভালো হবে না, ফিউচারে হয়তো বা আরও বেটার হবে, ডে বাই ডে এটা ভালো হইতে থাকবে, আরও বেটার কোড প্রডিউস করবে বেটারই। সো অ্যাজ এ হিউম্যান ওভার দ্য টাইম আমাদের কাজ হবে হইতেছে চিন্তা করা, কিউরিয়াসিটিটা তৈরি করা এবং জিনিসপত্র এক্সপ্লোর করা, প্রত্যেকটা জিনিসের পিছনে কেন হচ্ছে কিভাবে হচ্ছে এটা সম্পর্কে ধারণা করা। এই যে আপনি গুগলের একটা ইসের কথা বললেন যে নিউ ভিডিও জেনারেট করার যে বিষয়টা, এখানে কিন্তু বাংলাতে লিখলেও ভিডিও জেনারেট হয়। ধরেন আমি আপনি বলছি, তারপরেও মানুষ এটা ট্রাই করবে না, এই ভিডিও কত মানুষ হয়তো বা দেখবে বাট ট্রাই করবে না। তা আপনি মানে কম্পিটিশন তো বাড়ে নাই ভাই, বিষয় হচ্ছে এখন আমাদের কাছে এত এত রিসোর্স। একটা কথা আছে যে আপনার কাছে যখন অনেক জিনিসপত্র থাকে তখন আপনি কিছুই করেন না, এবং অনেক সময় যেটা হয় প্রিভিলেজ থাকাটা বা এক্সট্রা প্রিভিলেজ থাকাটা আপনার জন্য একটা কার্স হিসেবে কাজ করে। কারণ আপনার কাছে যখন অনেক কিছু থাকে আপনি কোনটা রেখে কোনটা কী করবেন আপনি বুঝে উঠতে পারেন না। কিন্তু আপনার কাছে যখন জিনিসটা এরকম হয় যে দিস ইজ মাই লাস্ট অপশন, আমাকে এটা করতে হবে, আই ডু নট হ্যাভ এনি আদার অপশন, তখন আমাকে অবশ্যই করতে। আমি আমাদের একটা স্টুডেন্টের কথা যদি বলি প্রোগ্রামিং হিরোতে, আমি এই যে আসার আগে জিজ্ঞাসা করতেছিলাম, আমাদের আনিস ভাইয়ের সাথে কথা হচ্ছিল, তো আনিস ভাই আমাকে বললো যে একটা স্টুডেন্ট ছিল ও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, আর মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে হওয়ার কারণে ওর টেকনোলজি জিনিসপত্র বুঝতে ন্যাচারালি একটু কঠিন হইতো, কারণ সব মিলে জিনিসপত্র বোঝা একটু টাফ। তো ওর জন্য প্রথম 6 মাসে আমাদের যে বুট ক্যাম্পটা এটা শেষ করতে ওর হেভি প্যারা খাইছে। তো প্যারা খাইতে খাইতে ওই গল্পটা আনিস ভাইয়ের সাথেই ও শেয়ার করছে। প্যারা খাইতে খাইতে 3-4 মাসের মতো এক প্রকার ধরে নিছে যে আমি প্যারা খাবো, এবং প্যারা না খেয়ে আমি আসলে এখান থেকে ঠিকঠাক হইতে পারবো না। এবং ও যখন মেন 6 মাস শেষ করলো এরপরে চাকরি বাকরিতে অ্যাপ্লাই করে হয় না।
ফাইনালি ও একটা অস্ট্রেলিয়ান কোম্পানিতে চাকরি পাইছে, বাংলাদেশে বসে রিমোটলি কাজ করে ওয়েব ডেভেলপার হিসেবে। আপনাকে যদি জিজ্ঞাসা করি যে ও কতগুলো কোম্পানিতে জবে অ্যাপ্লাই করছিল, আপনি একটু যদি নাম্বারটা বলেন, গেস করেন জাস্ট এটা 100 656 অথবা 556, মানে 556 নাম্বার টাইমে যে সে তার চাকরিটা ক্র্যাক করছে। এবং এই যখন অ্যাপ্লাই করতো ও পুরা মানে কনসিস্টেন্ট, এবং ও ধরেই নিছে যে আমাকে কন্টিনিউয়াসলি ট্রাই করতে হবে, আমাকে ইন্টারভিউ দিতে হবে, বিভিন্ন জায়গায় যাইতে হবে, অ্যান্ড দেন ফাইনালি হয়তো হবে। মানে আপনি যদি পুরো জিনিসটা দেখেন, ধৈর্যটা গুরুত্বপূর্ণ। রাকিব ভাই সারাদিন হচ্ছে আপনি স্টুডেন্ট নিয়ে চিন্তা করেন, নাফিসও খুব স্টুডেন্ট নিয়ে চিন্তা করে। আমি আলহামদুলিল্লাহ বেঁচে গেছি, আমি হচ্ছে একটু ক্লায়েন্ট নিয়ে চিন্তা হ্যাঁ, আমি আমার ভাই অল্প কিছু ক্লায়েন্টস তাদের নিয়ে আমি চিন্তা করি। হ্যাঁ, আপনাদের দেখে আমার একটু টেনশন হয়, কষ্ট হয়। সেটা হচ্ছে এই যে শেখাচ্ছেন কোডিং, শেখাচ্ছে কন্টেন্ট ক্রিয়েশন, ক্যামেরা শিখো, এই শিখো, এই শিখো, অনেক কিছু শেখাচ্ছে। এই চলে আসতেছে আপনার স্টুডেন্টদের কি হবে আই ডু নট নো। এইখানে আমার বন্ধু কন্টেন্ট ক্রিয়েশন সবকিছু শেখাচ্ছে, আমাকেও ক্লাস নিতে দেয়। সবকিছু করার পরে ফাইনালি এখন দেখি যে ছেলেপেলে বলতেছে এআই দিয়ে ভিডিও বানাই তো সবকিছু হয়ে যেত। ক্যারিয়ারের আর কি কি চ্যালেঞ্জ আছে, আমি কোডিং শিখবো, কিন্তু আসলে আমার সাথে শুধু এইটা না, আমার সাথে কি কি চ্যালেঞ্জেস আসতে যাচ্ছে, এবং সেই চ্যালেঞ্জগুলো আপনি ধরে ধরে বলবেন যে ভাই এগুলো করা দরকার প্লিজ। আমার কাছে মনে হয় যে পুরো জিনিসটা খুবই আনপ্রেডিক্টেবল একটা টাইমের ভিতর দিয়ে আমরা যাচ্ছি। তো সেই জায়গাটাতে প্রথম কথা হচ্ছে আমাদের ওভারঅল পালসটা বোঝা একটু দরকার, যে এখন কি জিনিসপত্র আমি সবচেয়ে বেশি শুনতেছি। আমি কিন্তু সবচেয়ে বেশি শুনতেছি এআই এর কথা, কোডিং এর কথা, কন্টেন্ট ক্রিয়েশনের কথা, প্রচুর পরিমাণে চারদিকে ভিডিও প্রডিউস হচ্ছে, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং কারণে অকারণে জিনিসপত্র হচ্ছে, তার মানে আমাকে সিগন্যালগুলো বোঝার চেষ্টা করতে হবে নয়েজের ভিতর থেকে, অ্যান্ড দেন সেই সিগন্যালের ভিতর থেকে কোনো একটা পার্টিকুলার জিনিসকে আমার চুজ করতে হবে। এবং এটা বলা মুশকিল যে কার জন্য কোনটা কাজ করবে। তো সেক্ষেত্রে যে কোনো একটা জিনিসকে আমি চুজ করে 6 মাস সেটা পিছনে লেগে থাকতে পারি। সো লেগে থাকাটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা, কারণ চারদিকে এত এত অপশন, এই অপশনের ভিড়ে হয়তো আপনার কাছে মনে হতে পারে যে এআই ভিডিও তৈরি করে ফেলবে, এটা সেটা করবে, বাট এআই যে ভিডিও তৈরি করবে সেখানে তো একটা হিউম্যানের কাজ আছে এবং একটা মানুষের কাজ আছে, এবং সেখানে একটা মানুষকে চিন্তা করতে হয় যেমন কোন ধরনের ভিডিও দিলে, বা আপনি ধরেন আপনি নিজেও যখন কন্টেন্ট এডিট করতে বসেন, আপনি কি হয়, আপনি কিন্তু চিন্তা করেন যে কোন পার্টটা আগে দিলে মানুষজন শুনবে। এআই ক্ষেত্র বিশেষ হয়তো বুঝতে পারবে, স্টিল আপনি এআইকে তো গাইডলাইন দেওয়ার জন্য তো কোনো একটা পার্সন ওখানে প্রয়োজন হবে। সেখানে একটা জিনিস কনসার্ন আসতে পারে যে ভাই তাইলে সম্ভবত কিছু মানুষের মানে কম মানুষ প্রয়োজন হবে কাম কাজ করার জন্য, হইতে পারে। কম মানুষ যদি প্রয়োজন হয় তাহলে আমাদেরকে ডিফারেন্ট জিনিসপত্র এক্সপ্লোর করতে হবে। কম মানুষ প্রয়োজন হইলে যেমন এখন অনেক ক্ষেত্রে আপনি অনেক জিনিসপত্র অটোমেট করে ফেলতে পারতেছেন, বাট ওই জায়গাটাতে আপনাকে নিয়ে আসতে হবে যে কিছু কিছু জায়গাতে যেমন হিউম্যান টাচ মানুষজন পছন্দ করে। যেমন কোনো একটা কাস্টমার কেয়ারে ফোন দিয়েছেন, আপনি দেখেন এখনই মানে এআই আসার আগে থেকেই কিন্তু ওই যে এক ভদ্র মহিলা যে ফোন ধরে আপনার বলে যে স্যার আইভিএম আপনার কি করতে, আপনার কিন্তু মেজাজ হেভি খারাপ হয়। এই লোকের কথা কখন একটা রিয়েল মানুষ আমার সাথে কথা বলবে, তারপরে আমি কিন্তু এই করবো, কারণ আমরা কিন্তু এখন ওইটাতে হ্যাবিচুয়েটেড হইতে পারি না। এবং হওয়াটা আমি জানি না হয়তো বা 20, 25, 30 বছরের ভিতরে হবে কিনা, আই এম নট শিওর। কিছু মানুষ হয়তো বা ওইটাতে এখনই কমফোর্টেবল হয়ে গেছে, বাট অ্যাটলিস্ট এই সাউথ এশিয়া রিজিয়ন বা এই রিজিয়নে যারা আমরা ফ্যামিলি, তারপর বন্ডিং, ফ্রেন্ডস, এগুলো নিয়ে অনেক বেশি ইমোশনালি ইনভলভ, তাদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে হিউম্যান টাচটা প্রয়োজন হবে। তো সেই জায়গাটাতে কিছু মানুষ ওই হিউম্যান টাচের জায়গাটাতে চলে যাবে, রিপিটেটিভ কামকাজের ভিতরে হয়তো বা থাকবে না। যেমন অনেক সময় কী হয় যে আপনার কাছে সবই আছে, আপনার কন্টেন্ট আছে, এটা সেটা সবই আছে। যেমন কোডিং শেখার ক্ষেত্রে আপনি যদি চিন্তা করে দেখেন, আপনার কাছে কিন্তু কন্টেন্টের অভাব নেই, যে কোনো কিছু মানে কোডিং না, যে কোনো একটা পার্টিকুলার জিনিস শেখার ক্ষেত্রে আপনার রিসোর্সের কিন্তু এখন আর অভাব নেই। অভাব কোন জায়গাটাতে, যে পরিবেশ, সিস্টেম এবং মানুষগুলা। কারণ আপনি কিন্তু আপনার কাছে রিসোর্স থাকা সত্ত্বেও আপনি ওই জিনিসটা শেখা শেষ করবেন না মোস্ট লাইকলি, কারণ আপনি ওইটা শেখার জন্য যেটা আর্টস ফিল করা বা মাঝে মাঝে আপনি ডাউন হয়ে যাবেন, সেই সময় আপনাকে মানুষজন হ্যান্ডহেল্ড করবে বা আপনাকে এসে বলবে দুইটা কথা, আপনার কাছে মনে হতে পারে যে এইটা তো মোটিভেশনাল চিজ কথাবার্তা বা এটা, বাট ওইটাতেও অনেক সময় মানুষজনের কাজ হয়। কারণ মানুষ কিন্তু ওই যে আশায় বাঁচে, মানুষ কথায় বাঁচে, মানে কথা দিয়েই কিন্তু অনেক কিছু সেরে ফেলা যায়। যেমন কিছু ডাক্তার আছে, ধরেন আপনি গেলেই সে এত সুন্দর এত চমৎকার করে কথা বলে, আপনার রোগ কিন্তু অর্ধেক মনে হয় কি যে ভালো হয়ে গেছে। তখন সে বলে যে, অ্যান্ড সে যদি কোনোভাবে আপনাকে কনফিডেন্স দিয়ে বলে ফেলে, আমার মনে হইতেছে যে এটা আপনি অত সিরিয়াস কোনো কিছু না, অথবা ওষুধ না খাইলেও হয়তো বা ঠিক হয়ে যেতে পারে, বা এটা থাক চিন্তা করার দরকার নেই, বা এই ছোটো একটা জিনিস খেয়ে দেখেন
আমার একটা এক্সাম্পল আছে, এক্সাম্পলটা আমার মনে হয় যে এটা আপনার সাথে আপনি যেটা বললেন একদম পারফেক্ট। তো আমাদের একটা স্টুডেন্ট ছিলেন, উনি হইতেছেন ডাইটিশিয়ান বা নিউট্রিশনিস্ট। তো উনি আমাদের যখন কোর্স চলতেছে বা বুট ক্যাম্প চলতেছে 50% হয়ে গেছে অলরেডি। তো উনি আমাকে একদিন আমাদের যখন ক্লাস চলতেছে উনি কনফিডেন্স পাচ্ছে না, অ্যান্ড উনি বলতেছে যে মেবি ইটস নট ফর মি, আমি পারবো না এটা করতে। জানি না কিছু জিনিস আমি হয়তো বা তাকে বলেছি কি না। আমাদের যত স্টুডেন্টস ছিল তার মধ্যে উনি পরবর্তীতে 6th হয়েছিল, টপ 6 মধ্যে, যিনি কিনা বলতেছে কি ভাই আপনি ওই যে সেদিন কথাগুলো বলছেন বা তারপর কিছু ইন্টারাকশন হয়, দ্যাট গেভ মি মোটিভেশন। আমি যে কন্টেন্টগুলো বা আমরা যে কন্টেন্টগুলো দিই অনেক কিছু আপনি ইউর রাইট যে রিসোর্সেস তখন অ্যাভেলেবল। জিনিসটা হইতেছে মানুষের কথাটা, এবং আমরা যেহেতু মানুষ হিসেবে আমরা আরেকজনের ইমোশন, তার কথাবার্তা, তার ওই যে ফেসিয়াল এক্সপ্রেশন থেকে প্রত্যেকটা জিনিস, যেমন এই যে অনলাইনে বা রিমোট অফিস এটা সেটা শুরু হইলো অফলাইনে, তারপর আবার অফলাইনে কিন্তু ব্যাক করা শুরু করছে, এবং এখন তো অনেক বেশি অফলাইনে চলে আসে। এটা একটা কারণ আছে। কারণটা হচ্ছে যখন আপনি সামনাসামনি বসে কথা বলেন এবং আপনার কলিগের সাথে আপনার একটা ইন্টারাকশন হয়, এটা সেটা হয়, অবশ্যই সেখানে অনেক টাইম নষ্ট হয়, সেটা ঠিক আছে। বাট যখন আপনি এই যে চায়ের আড্ডা দিচ্ছেন বা কোনো একটা কথাটা, সেখান থেকে কিন্তু একটা ইন্টারেস্টিং জিনিস বের হয়ে আসতে পারে। অবশ্যই দেয়ার আর সার্টেন পিপল যারা হয়তো বা প্রোডাক্টিভ না, যারা ঠিকঠাক মতো কাজ করে না, সেটা তো আলাদা হিসাব। বাট বিষয়টা হচ্ছে ইন জেনারেল কোনো একটা ভালো মানুষ যখন আর একটা মানুষের সাথে গল্প টল্প করতে যাবে, কাজের জিনিসপত্র হইতে হইতে একটা ভালো জিনিস কিন্তু সেখান থেকে বের হয়ে যাবে, এবং সেটা হয়তো বা খুব চমৎকার একটা আইডিয়া, যেটা আপনি বাসায় বসে গিয়ে চায়ের আড্ডা দিতে পারবেন রিমোটলি। হয়তো অনেক কোম্পানি করে যে ওই গুগল মিটের ভিতরে বসে চায়ের আড্ডা, এখন এইটা মানে হইতে পারে, আমি জানি না, মানে এটা তো ওই যে কি বলে ওই কি জানি বলে ঘোলের স্বাদ, আসলে দুধের স্বাদ ঘোলে মিটানোর মতো, বাট অ্যাকচুয়াল জিনিসটা তো আসলে ওইভাবে কাজ করে। প্রোগ্রামিং হিরোতে আমি তো যতদূর জানি যে আপনার তো রিমোট অনেক আছে, রিমোটলি কাজ করে, তাহলে আপনাদের কি প্রোডাক্টিভিটিতে সেটা হ্যাম্পার করে না, বা কোন জিনিসটা আপনারা প্রেফার করেন? মানে অফলাইনে কাজ করা, অফিসে কাজ করা, এইটা কি আপনার মনে হয় যে প্রোডাক্টিভিটি বুস্ট করে আপনাদের? এখানে একটা ফ্যাক্ট আছে, এখানে যেমন প্রোগ্রামিং হিরোতে অলমোস্ট 95% মানুষজন রিমোটলি বাসা থেকে কাজ করে। এখন এইটার আবার ডিফারেন্ট ডাইমেনশন আছে। যেমন আমাদের ক্ষেত্রে আমরা শুরু থেকে যেহেতু রিমোটলি কাজ করি, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এক হইতেছে শুরু থেকে রিমোট, আর আপনি একটা সময় অফলাইনে ছিলেন, এখন চিন্তা করলেন যে আপনি অনলাইন বা রিমোটে যাবেন, দুইটার ভিতরে কিন্তু ডিফারেন্স আছে। শুরু থেকে যখন রিমোট যাবে তখন আপনি একটা ওই কালচারাল টোনই সেট করে ফেলতে পারবেন যে ভাই এইভাবে হয়তো, যেমন আমাদের টিমের ক্ষেত্রে ওরা অনলাইনে বসে অনেক সময় আড্ডা দেয়, কথা বলে, আমাদের মোটামুটি এভরি 3 or 4 months মানুষজনের সাথে দেখা সাক্ষাৎ হয়, তারা টিম মিটিংয়ে অফলাইনে অনেক সময় করে। সো ওইভাবে আপনি হারমোনিটা অনেক ক্ষেত্রে মেনটেন করা যায়, এবং আমাদের ক্ষেত্রে অনেক সময় মানুষজন শুনে অবাক হয়ে যায় যে এত মানুষ রিমোটলি কেমনে কাজ করে, মানুষ কি কাম কাজে ফাঁকি দেয় না, এবং এটা অবশ্যই উপরাল্লাহর অশেষ একটা রহমত। বাট আমাদের কিন্তু এরকম নাই যে যেমন আমি গতকালকে একটা জিনিস দেখতেছিলাম, আমাদের টিমে নতুন একজন জয়েন করছে, বাট সে প্রিভিয়াসলি আর একটা কোম্পানিতে চাকরি বাকরি করতো। তো সেই কোম্পানির সিস্টেম হচ্ছে তারা রিমোটলি সব কিছু ম্যানেজ করে, যে আপনাকে সবসময় মাইক্রোসফট টিমসের ভিতরে ক্যামেরা অন করে বসে তারপর কাজ করতে হবে। আপনি যাই করেন তাই করেন, আপনার টিমস যাতে ওপেন থাকে, মাঝখানে 1 ঘন্টা আপনি খাওয়ার ব্রেক থাকবে, তখন আপনি ক্যামেরার মাইক্রোফোন বন্ধ করে আপনি খাইতে যাবেন, কিন্তু আপনাকে ওই ডেস্কে সবসময় থাকতে হবে। এখন বিষয়টা প্রোগ্রামিং হিরোতে কিন্তু আমরা এই টাইপের জিনিসপত্র করি না। আমাদের এখানে মোটামুটি সবাইকে সবার টাস্ক এবং কাজকাম ডিস্ট্রিবিউট করা আছে, এবং এক একজন এক এক সময়ে কাজ করে, কারণ আমাদের অপারেশন আলহামদুলিল্লাহ 18/7 চলে। মাঝখানে 6 ঘন্টা ঘুমের টাইমটা মানুষজন একটু আনঅ্যাভেলেবল থাকে, আদার দেন দ্যাট মোটামুটি অ্যাক্টিভ থাকে। সো তার মানে এক একজনের কাজ এক এক সময়ে হয়ে থাকে, এবং সে তার কাজ অনুযায়ী সে ওইভাবে তার শিডিউল অনুযায়ী সে কাজ করতে থাকে। এবং ওভারঅল আমরা তো ওই যে আউটপুট বা ওভারঅল ফিডব্যাক এগুলো দেখলে কিছুটা বুঝতে পারি যে কার কোন জায়গাটাতে সমস্যা হচ্ছে, বা স্টুডেন্টের কোনো ফিডব্যাক বা অবজারভেশন আছে কিনা। সো ওই জায়গাটাতে প্রবলেমটা হয় না। বাট হঠাৎ করে একটা কোম্পানি ধরেন অফলাইনে ছিল, হঠাৎ করে আপনি অনলাইনে নিয়ে যাবেন, বা ব্যবসার ধরনটা, এখানে আবার ব্যবসার ধরনেরও বিষয় আছে, যেখানে হয়তো বা অনেক বেশি ক্লায়েন্ট ফেসিং বা অনেক বেশি আপনার কাস্টমারের সাথে কথা বলতে হয়, মানুষজন আপনার দোকানে আসবে, তখন আবার অনেকখানি, যেমন এখন কিন্তু কী হইতেছে যে ই-কমার্স ব্র্যান্ডরা অনেক ক্ষেত্রে আপনার অফলাইনে স্টোর দেওয়া শুরু করছে, ইন্ডিয়াতেও এই জিনিস খুব অহরহ করতেছে। এটার কারণ হচ্ছে আপনি অনলাইনে দেখতেছেন, বাট অফলাইনে যদি থাকে তখন ক্রেডিবিলিটি অনেকখানি বাড়ায়, আবার মানুষজনের যে কথা বলে এক্সপিরিয়েন্সটা করার সুযোগ পায়। সো এই টাইপের কিছু বিষয় আছে। সো ব্যাক টু দ্য সাজ্জাদ ভাই পয়েন্ট, আমার কাছে মনে হয় যে চ্যালেঞ্জের জায়গাটা হচ্ছে ফোকাস ধরে রাখাটা এবং আমাদের চিন্তা করতে পারার ক্যাপাসিটিটা গ্রো করা দরকার। আজকে যেই মানুষটা মিস্ত্রি হিসেবে কাজ করতেছে, হ্যাঁ মেকানিক, রাজমিস্ত্রি, কনস্ট্রাকশনে কাজ করতেছে, এই লোকটাকে কিন্তু আমাদের এই পডকাস্টের এরকম এসে আপনি কথা বলতে শুনবেন না, বলবে যে এআই কি আমার চাকরি খাবে। ও এক ফুটও প্যারা খাচ্ছে না, রাদার
আমরা নানান রকম কোয়েশ্চেন করতেছি শিক্ষিত মানুষজন। হ্যাঁ, তার মানে এটা মনে বোঝা যাচ্ছে যে হোয়াইট কলার জব যাদের আছে তারা খুব টেনশনে আছে অথবা সামনের দিকে পড়তে যাচ্ছে। আর নাফিসও বললো ক্লার্না এরা তো কি 700-র মতো এমপ্লয়ি ছাঁটাই করে দিছিল, আবার ইন্ডিয়ায় একটা দেখছিলাম 1200-র মতো এমপ্লয়ি নাকি এরকম ছাঁটাই করে দিছিল। তার মানে হচ্ছে ভাই তাহলে ক্যারিয়ার পাথ চিন্তা করে কি এখন এইভাবে চিন্তা করবো ভাই আমাকে আবার অন হ্যান্ডস ওই জবগুলো আমার শিখতে হবে না, আসলে কিভাবে চিন্তা করব? আমার কাছে এটা যে পার্সপেক্টিভটা কাজ করে সেটা হইতেছে আপনাকে আপকামিং ডেজে মানে খুবই অ্যাডাপটিভ হইতে হবে। অ্যাডাপটিভ মিনস হইতেছে যে সিচুয়েশনের সাথে আপনাকে খাপ খাওয়াই নিতে হবে। সিচুয়েশনের সাথে যদি আপনি খাপ খাওয়াই না নিতে পারেন আগামী দিনগুলো আপনার জন্য খুবই কঠিন হয়ে যাবে। ওই যে আমি এর আগেও একটা জিনিস বলতেছিলাম যে মানুষ হিসেবে আমাদের প্রসেস হচ্ছে এরকম যে সে একটা জায়গার মধ্যে কমফোর্টেবল হয়ে যাবে। যেমন সো এই কমফোর্ট জোনের ভিতরে যখন কেউ ঢুকে যায়, যেমন আপনি চিন্তা করে দেখেন, আমি নাম মেনশন না করি বাট পাবলিক ইউনিভার্সিটিতে যে সমস্ত মানুষজন হয় চান্স পায়, তারা কি আপনার কাছে মনে হয় যে খারাপ স্টুডেন্ট বা এটা সেটা? এবং বিশেষ করে আমি ধরে নিলাম যে বাংলাদেশের ধরুন টপ 5টা ইউনিভার্সিটি, সেই 5টা ইউনিভার্সিটিতে যারা জয়েন করে তাদের তো অনেক কম্পিটিশনের ভিতর দিয়ে যাইতে হয়, কিন্তু জয়েন করার পরে সবাই কি সিজিপিএ 4 নিয়ে বের হয়? সবাই কি 3.5-এর উপরে যে বের হয়? আমি রিসেন্ট একটা বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে গেছিলাম, সেখানে আপনার একটা রুমের ভিতরে 100+ মানুষজন ছিল। তা আমি জিজ্ঞাসা করছি যে এখানে 3.7-এর উপরে সিজিপিএ আছে কতজন? মাত্র 2 জন হাত তুলছে। আর ওই বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়তে চান্স পাওয়াটা তো সহজ জিনিস না। তার মানে সে তার যোগ্যতা দিয়েই তো ওই জায়গাটাতে গেছে। তার মানে বিষয় যেটা হয়, অনেক সময় আমরা একটা লেভেলে যাওয়ার পরে আমরা হাত পা ছেড়ে দিই। যখন হাত পা ছেড়ে দেই তখন আসলে সমস্যাটা তৈরি হয়, এবং আপকামিং ডেজে এই সমস্যাটা অনেক বেশি ভিজিবল হবে। কারণ আমার রিপিটেটিভ কামকাজ বা আমার যে কামকাজের ভিতরে মাথা অর্থ ব্যবহার হইতো না, সেই জিনিসপত্র কিন্তু অটোমেশন এআই করে ফেলবে। তখন মানুষ হিসেবে আমাকে চিন্তা করতে হবে। চিন্তা করাটা কিন্তু খুব কঠিন, এবং চিন্তা করতে হইলে পড়াশোনা করতে হয়, জ্ঞান অর্জন করতে হয়, মানুষজনের কাছ থেকে শিখতে হয়, বুঝতে হয়। এটা ছাড়া আপনার চিন্তা করার ক্যাপাসিটি তৈরি হবে না। আপনার মাথার মধ্যে ধরেন ওই যে নিউরাল লিঙ্ক চিপ যদি বসাই দেয়, সেটা কারণে কী হবে এখন তো বলা মুশকিল। ইলন মাস্ক অনেক কিছু হয়তো করবে, বাট সেটা আসতেও বা সেটা এস্টাবলিশ হইতেও হয়তো বা সময় লাগবে। বাট অ্যাজ এ হিউম্যান, এবং আমি রিসেন্ট টাইমে একটা জিনিস ভাবতেছিলাম, আপনি খেয়াল করে দেখেন যে এটা সম্ভবত সাজ্জাদ ভাই বলছে নাকি কে জানি বলছিল যে গরুর যখন বাছুর হয় ও কিন্তু পেট থেকে পড়ার, আপনি বলছিলেন এটা তাজ ভাই বলছিল, এবং সেটা আমি হয়তো আপনার সাথে বলতে পারি। গরুর বাচ্চা কিন্তু পেট থেকে পড়ার পরপরই কিন্তু হাঁটা মোটামুটি শুরু করে দেয়, কিন্তু মানুষের বাচ্চা হাঁটা শিখতে কিন্তু মোটামুটি 1-1.5 বছর 2 বছরের মতো সময় লাগে। এখন আপনার কাছে একটু অবাক লাগতে পারে না যে ভাই আপনি পৃথিবীর শ্রেষ্ঠ জীব এবং আশরাফুল মাখলুকাত আপনি হইলেন, আপনার হাঁটা শিখতে হইতেছে 1 থেকে 1.5 বছরের মতো সময়, আর একটা গরু ছাগলের ক্ষেত্রে এটা তো একটা অবিচার করছে। বাট আসলে আপনি যদি গভীরভাবে চিন্তা করেন, একটা গরু বা একটা ছাগল বা কোনো একটা প্রাণীর লাইফ সাইকেল কিন্তু মোটামুটি লিমিটেড। সে কিন্তু একটা লাইফ সাইকেলের ভিতর দিয়েই কিন্তু চলে। সে গরু হইলে সে মোটামুটি ঘাস খায়, মাঝে মাঝে লাঙল চাষ করে, এটা সেটা করে। আর মানুষ হিসেবে কি আমরা ফিক্সড কোনো জিনিসপত্র করি? আজকে বাংলাদেশের মানুষ একরকম কাজ করে, যে মানুষটা হয়তো বা উগান্ডা আফ্রিকাতে আছে তার লাইফ সাইকেল, কিন্তু সে কিন্তু মানুষ, মানে ইন এ হোল তার আইডেন্টিটিতে তো মানুষ। কিন্তু গরু কিন্তু সব জায়গায় সেম কাজই করে, গরু সব জায়গাতে কিন্তু মোটামুটি সেম কাজই করে। সো তার মানে আপনি চিন্তা করে দেখেন এক এক জায়গায় এক এক রকম, এবং এই 2টা পা দিয়েই আপনি চাইলে এভারেস্ট উঠতে পারেন, আপনি চাইলে বিশাল বিশাল পাহাড় ওই যে বেয়ে বেয়ে অনেকে উঠে, ওটা হাইকিং, মানে হাইকিং আর একটা ঝুলে ঝুলে উঠে অনেকে, সেটাও আপনি করতে পারেন, আবার বসেও থাকতে পারেন, রক ক্লাইম্বিং যেটা। সো তার মানে আপনি চিন্তা করে দেখেন যেটার মধ্যে একটা খেলা আছে। খেলাটা হচ্ছে আপনাকে সময় নিয়ে একটা জিনিস শেখানো হয়েছে যাতে আপনি লম্বা সময় ধরে এই জিনিসটা কাজে লাগাইতে পারেন, এবং আপনার মাথা এবং আপনার জিনিসটা এমনভাবে তৈরি করা যে কোনো সিচুয়েশনের ভিতরে আপনার মাথা একটা সলিউশন কিন্তু বের করতে পারে। আপনাকে জাস্ট ওই সিচুয়েশনের মধ্যে পড়তে হয়। আপনি যখন ইমার্জেন্সি সিচুয়েশনে পড়েন দেখবেন এমন একটা আইডিয়া আসছে যেটা নর্মাল সময় আসে নাই। তো তার মানে মাথাটা কিন্তু ওইভাবে উপরাল্লা তৈরি করে আপনাকে পাঠাইছে, এবং উপরাল্লা যখন আপনাকে নিচে পাঠাইছে প্রস্তুতি ছাড়া পাঠায়নি, আপনাকে জিনিসপত্র দিয়েই পাঠাইছে। কারণ আপনি চিন্তা করতেছেন এটা আকাশ থেকে পড়বে, আকাশ থেকে তো পড়বে না, আপনাকে তো রাস্তায় নামতে হবে। নামলে আপনি তখন প্রসেসের মধ্যে যেতে, আপনি রাস্তায় নামবেন, ঠেলাগুতা খাবেন, একটু জুতায় পানি লাগবে, একটু হোঁচট খাবেন, পড়বেন, এই করবেন, তারপরে যে আপনি জিনিসপত্র শিখবেন। এই যে আপনি ভিডিওতে এত সুন্দর করে কথা বলেন, এটা সেটা করেন, আপনার শুরুর দিককার ভিডিও 2011-12 ওই ভিডিওগুলো তো আমি কিছুটা দেখার সুযোগ হয়েছে। তো তখন আপনি ধরেন স্ট্রাগল করতেন, কিন্তু এখন সেই জায়গাটা থেকে যে আসতে প্র্যাকটিসের বিষয়, এবং আপনাকে লেগে থাকতে হবে একটা জিনিসের পিছনে। তো আমি
আমি আসলে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম, মানুষ হিসেবে কিন্তু আমাদের কাজ হইতেছে চিন্তা করা, গভীর চিন্তা করা। এখন চিন্তা করতে শিখতে হবে। চিন্তা করতে শিখতে হইলে আপনাকে ওই যে হোয়াইট কলার এতদিন পর্যন্ত নামে হোয়াইট কলার ছিল, বাট অ্যাকচুয়াল হোয়াইট কলার মানে হইতেছে আপনি চিন্তা করতে পারেন, আদার দ্যান দ্যাট বাকি সব ব্রেইনটাকে ইউটিলাইজ হ্যাঁ ব্রেনটাকে ইউটিলাইজ করতে হবে। আপনি অফিসের ভিতরে যে ডেইলি একই কাজ করেন, এবং ক্ষেত্র বিশেষে কিছু কোম্পানিতে বা কিছু জায়গাতে হয়তো একই কাজই করবেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, কিন্তু আপকামিং ডেজে যে রেভলিউশন বা যেটা আসতেছে আপনাকে সেটার সাথে মানায় নিয়ে আপনাকে আগাইতে হবে। যেমন আপনি যদি ডাক্তারদের ক্ষেত্রে দেখেন, আমরা হয়তো বা অনেকেই ডাক্তার সম্পর্কে একটা মিসকনসেপশন বা অনেক কিছু হয়তো বা জানি না আমরা ডিটেলস। ডাক্তাররা কিন্তু কন্টিনিউয়াস পড়াশোনার মধ্যে থাকে। এই যে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারপর প্রফেসর, এটা প্রত্যেক ধাপে ধাপে কিন্তু তার পরীক্ষা দিয়ে ওই লেভেল আপ করতে হয়। একটা ডাক্তার কিন্তু 45 বছর বয়স, 50 বছর বয়সেও পড়াশোনা করে, এবং তাকে অনেক সময় বইতে ফেরত যেতে হয় বোঝার জন্য যে এই জিনিসটা কেন হইলো, কি হইলো বা কিভাবে হইলো। আমরা তো ভাবি যে ডাক্তার একবার পাশ করে 5 বছর পড়ে যা করলো, কোটি কোটি টাকা কামাই ফেলতেছে, না এরকম না। আপনাকে যে পরিমাণ ট্রেনিং করতে হয় ওই লেভেলের একটা ভালো ডাক্তার হওয়ার জন্য, আমি সব ডাক্তারের কথা বলতেছি না, মানে যারা ওই পরিমাণ টাকা পয়সা ইনকাম করে তাদের জন্য কিন্তু তারা প্রচন্ড পরিমাণে পরিশ্রম করে, হ্যাঁ, এবং যে পরিমাণ ইভলভ হয় পুরো লাইফটা। আপনি দেখেন ওই যে 5 বছরের নলেজ, সেটা তার ভিত্তিটাকে গড়ে তুলছে, কিন্তু প্রত্যেক ধাপে ধাপে কিন্তু তার পরিচয় দিয়ে শিক্ষা বন্ধ হচ্ছে না, শিক্ষা বন্ধ হইতেছে না। আমাদের চিন্তা ভাবনাটা এরকম যে আমাকে 3-4 বছর 5 বছরের মধ্যে একটা কিছু শেখাই দিয়ে দেন ভাই, বাস আমি এরপর এটা দিয়ে সারা জীবন চালাবো। বাট ওই পৃথিবী এখন আর আশা করি নাই। সো আপনারা বেশ অনেকদিন ধরে প্রোগ্রামিং হিরোটা করতেছেন এবং বেশ জনপ্রিয় আপনাদের কোর্স বা বুট ক্যাম্পটা। আপনারা প্রতি ব্যাচে মোটামুটি কীরকম প্লেসমেন্টস হয়, জব প্লেসমেন্টস প্রতি ব্যাচে? আচ্ছা, এখানে বিষয় যে জায়গাটাতে কাজ করে প্রোগ্রামিং হিরো, আলহামদুলিল্লাহ আমরা 5 বছরের মতো করার চেষ্টা করছি। তবে মানে জনপ্রিয় না এটা বলা তো আসলে খুব মুশকিল, বাট আমি একদম অনেস্টলি বলি, একদম যদি আমি অনেস্টলি বলি, বাংলাদেশে অনেকগুলা এডটেক আছে, আমি নিজেও একটা ছোটোখাটো এডটেক চালাই, খুব বড় সড়ো না আমার কাছে, এবং প্রত্যেকের মডেল ডিফারেন্ট মডেল, কিন্তু সত্যি কথা বলতে আপনাদের মডেলটা আমার সবচাইতে ভালো লাগে, সবচাইতে ভালো, এবং আমি খুব অ্যাপ্রিসিয়েট করি। এটা করাটা অনেক টাফ, আমি এখনও করে উঠতে পারিনি, বাট আমার খুব ইচ্ছা যে আপনার যে মডেলে করতেছেন, যাই আপনি আরও ডিটেলস বলতে পারবেন। এই মডেলটা আমার কাছে খুব মনে হচ্ছে যে এটা আসলে আপনি ভ্যালু দিতে পারতেছেন, আমি আরও জানতে চাই। এখানে প্রথমত প্রত্যেকটা ব্যাচ থেকে কি পরিমাণে চাকরি বাকরি পাই এটা একটু ভ্যারিয়েবল টাইপের একটা জিনিস। তবে আমরা যে জিনিসটা দেখি, গত 1 বছরের ডেটা যদি আমরা দেখি, ওখানে মোটামুটি আপনার 1467 অর সামথিং এরকম একটা নাম্বার আছে। এটা ব্যাচের না, 1 বছরে কিন্তু 2টা ব্যাচ বের হয়। ওকে, সো 2টা ব্যাচ। ক্ষেত্র বিশেষে যেটা হয়, সবাই কিন্তু 6 মাসের ভিতরে ক্র্যাক করতে পারে না, অনেকের 8 মাস লাগে, অনেকের 10 মাস লাগে। বাট প্রোগ্রামিং হিরোতে যে ঘটনাটা ঘটে, কেউ যদি লেগে থাকে 6 মাস শেষ হয়ে যাওয়ার পরেও আমরা তার সাথে সাপোর্ট দিতে থাকি। সো এরকম ঘটনাও ঘটে, অনেকে প্রায় 12 মাস 14 মাসের মাথায় যে সে চাকরি বাকরিটা ক্র্যাক করে। সো তখন তো ওই ব্যাচের নাম্বারের সাথে এটা যুক্ত হয়। তবে আমরা যে জিনিসটা করি, প্রত্যেক মাসে আমাদের টিম যেটা এনশিওর করার চেষ্টা করে যে মিনিমাম 100 জন নতুন স্টুডেন্ট যাতে চাকরি বাকরি পায় প্রতি মাসে। আচ্ছা, সো প্রতি মাসে। তবে এখানে কিছু মাসে হয়তো বা যেমন ওই 1400 সামথিং বলছি, যেমন গত বছরে কিছু মাসে একটু বেশি নাম্বার ছিল। সো এটা একটা বিষয় আছে। আবার অনেক ক্ষেত্রে যে ঘটনাটা ঘটে, অনেক সময় স্টুডেন্ট আমাদেরকে নোটিফাই করে না, এরকম যখন চাকরি বাকরি পেয়ে যায়, সে দেখা গেল যে সে হয়তো বা জানাইলো না, কারণ এটা জানানোর জন্য একটা প্রসেস আছে। আমাদের একটা গুগল ফর্ম ফিল আপ করতে হয়, তার অ্যাপয়েন্টমেন্ট লেটারে কপি দিতে হয়, মানে জিনিসটা একটু মানে আমরা জাস্ট বললেই আমরা ধরে নেই না যে ভাই তোমার চাকরি হয়েছে, মানে রেগুলার যদি মানে দিস আর অল ভেরিফাইড। হ্যাঁ, ভেরিফাইড। আপনি যখন যেমন আমরা এরকম ধরছি, অনেক সময় স্টুডেন্ট যে কাজটা করে যে ফেক একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার সে হয়তো বা আপলোড করছে, বাট আমাদের টিমের দেখে মনে হয়েছে যে এই জিনিসটা তো আসলে ভ্যালিড না। তখন আমরা ওই কোম্পানির সাথে কথা বলছি ইমেইলে যে ভাই এরকম একটা এসছে, তখন বলছে যে না। তখন সাথে সাথে ওই স্টুডেন্টকে আমরা আমাদের সমস্ত জায়গা থেকে ব্লক করা হয়েছে, কোর্সের অ্যাক্সেস বন্ধ করে দেওয়া হয়েছে, কারণ এটা তো খুবই আনএথিক্যাল একটা যে। এবং এই যে মানে জব যে হয়েছে, এটা ফেক ইনফরমেশন দিয়ে তারও কোনো বেনিফিট নেই, আমাদেরও বিশেষ বেনিফিট নেই, কারণ সে তো টাকা পয়সা পাইতেছে না, বাট তার একটা ওই যে ফ্যান্টাসি কাজ করে যে আমার ছবিটা হয়তো বা পাবলিশ হবে বা পোস্ট করবে, তো তখন ওটা একটা ভালো লাগে কাজ করে। সো ফ্যাক্ট হইতেছে আমরা যে জায়গাটাতে দেখি, এবং আমার যে জিনিসটা মনে হয় যে একটা জায়গাতে আমি ঢোকার পরে কতজন চাকরি বাকরি পাইলো, কতজন পাইলো না, সেটার উপর ডিপেন্ড করে আমার একটা সিদ্ধান্ত নেওয়াটা হয়তো বা যুক্তিযুক্ত হইতেও পারে আবার নাও পারে। আমি জিনিসটাকে যেভাবে দেখতে চাই যে আমি একটা জায়গায় শেখার কথা চিন্তা করতেছি,
সো আমার দেখতে হবে যে ওখানে সাপোর্ট সিস্টেমটা বা ওখানে যারা আগে থেকে শেখার চেষ্টা করছে তাদের এক্সপিরিয়েন্সটা কি, সেটা ইন্টারনেটের এক্সপিরিয়েন্স না। আমি সবসময় সবাইকে যেটা সাজেস্ট করি, ইন্টারনেটের জিনিসটা তো চোখের সামনে এমনিতেই পড়বে, অফলাইনেও একটা দুটো মানুষের সাথে কথা বলা যে ভাই আমি তো প্রোগ্রামিং হিরোর নামটা শুনছি, আপনার কাছে কী মনে হয়। যেমন আমরা প্রোগ্রামিং হিরোতে দেখি যে আমাদের গত ব্যাচে আমরা 3200 বা 3300 জন স্টুডেন্টের একটা সার্ভে করছিলাম, সেখানে আমরা যেটা দেখছি প্রায় মোর দ্যান 40% স্টুডেন্ট আমাদের এখানে আসে শুধুমাত্র রেফারেন্সের মাধ্যমে। রেফারেন্স মানে ওয়ার্ড অফ মাউথ। রেফারেন্সের জন্য কিন্তু কোনো টাকা পয়সা পায় না, যে একটা রেফারেল ফি এই জন্য মনে হয় মানুষ অ্যাফিলিয়েটেড কোনো কিছু না, এটা জাস্ট অর্গানিক। সো তার মানে মানুষজনের কিন্তু এই ভালোবাসা বা ভালো লাগার জায়গাটা আছে। সো যখন সে একটা জায়গা থেকে একটা ভালো সার্ভিস, একটা ভালো জিনিসপত্র পায় বা অথেন্টিসিটির জায়গাটা থাকে, তখন সে এমনিতেই মনে করে যে আচ্ছা ঠিক আছে। তো আমি আসলে যেটা বোঝানোর চেষ্টা করতেছি, সে আগে অফলাইনে দেখবে, অনলাইনে দেখবে, দেখে তার যেটা রিজনেবল যখন মনে হবে তখন সে এটার পিছনে আল্লাহর নামে বিসমিল্লাহ বলে সে নেমে পড়বে। এবং হয়তো বা জিনিসপত্র এরকম হইতে পারে যে আপনি হয়তো বা একটা জায়গাতে খুব ভালো করতেছেন, এখন দেখে হয়তো বা আমি ওই ইন্সপিরেশন বা মোটিভেশন পাইলেও পাইতে পারি, আবার নাও পাইতে পারি ক্ষেত্র বিশেষে। আপনাকে দেখে আমার হেভি বিরক্তি হতে বা এরকম এক্সপ্রেশন দেয়, এটা সেটা করে, এটা কি কোনো কাম কাজ আছে, কোনো মানে কী করতেছে, এর চেয়ে আমি করলে ভালো। আর এই কারণে প্রত্যেকটা মানুষের জিনিসটা তো ইউনিক, এই জন্য উচিত হইতেছে যে নিজে একটা এক্সপিরিয়েন্স করে দেখা। কারণ একদম খারাপ কিছু না হইলে তো এক্সপিরিয়েন্স করলে কোনো সমস্যা নেই। ধরেন এমন যদি একটা জিনিস হইতেছে এটা আপনার জীবনের জন্য হার্মফুল, খুবই খারাপ জিনিস, খুবই বাজে জিনিস শেখাইতেছে, আপনার সময় নষ্ট হইতেছে, বিষয়টা তো এরকম না। এমন একটা জিনিস যে কোডিং বা যেটা রেলেভেন্ট একটা জিনিস, কারেন্ট টাইমের ভিতরে এটা খুবই চলতেছে বা এটা সম্পর্কে আমি অনেক শুনতে পাচ্ছি, তো হোয়াই নট আমি এটা ট্রাই করে দেখি। ট্রাই করে যদি আমার কাছে এটা রিজনেবল মনে হয় এবং আমি যদি আল্লাহর মতো পর্যন্ত যাইতে পারি, সো তখন তো অবশ্যই আপনাদের। আমি খুব সারপ্রাইজড হয়েছি যে আপনাদের প্রাইসটা মনে হয় 5,500। হ্যাঁ, 5,000। 6 মাস না 3 মাস? 6 মাস। কেমনে করতেছেন? 6 মাস। আর এরপরে তো ওই যে আমাদের একটা মেজরিটি স্টুডেন্ট আছে যারা আবার 6 মাসের পরেও কিন্তু আমাদের সাথে যতক্ষণ পর্যন্ত লেগে থাকা মিনস হচ্ছে আমাদের প্রত্যেকটা জিনিস কন্ডিশনাল, যে আপনি এই প্রজেক্টটা কমপ্লিট করবেন বা এই জিনিসটা আপনি কমপ্লিট করবেন, এই ক্লাসটা করলে আপনি পরেরটা পাবেন, প্রত্যেকটা জিনিস কন্ডিশনাল করে রাখা। যখনই আপনি ড্রপ করবেন তখন কিন্তু আপনি ড্রপের ভিতরে পড়ে গেলেন। এবং অনেক সময় আমরা যেটা করি যে আমাদের যারা পিছায় পড়া স্টুডেন্ট আছে তাদেরকে নিয়েও আবার কাজ করার চেষ্টা করি, এবং সেখানে কিন্তু এক্সট্রা করে কোনো টাকা পয়সা দিতে হয় না। কেমনে করতেছি এটা আসলে খুবই মিস্টেরিয়াস একটা জিনিস, এটা উপরওয়ালার অশেষ রহমত ছাড়া কোনো কিছু না। কারণ আলহামদুলিল্লাহ আমরা 5 বছর কমপ্লিট করছি এবং গত 5 বছরে আমাদের টিমের মানুষজনের স্যালারি প্রত্যেক বছর বাড়ছে। এমন না যে সেম স্যালারিতে চাকরি বাকরি করতেছে মানুষজন, প্রত্যেক বছর টাকা পয়সা বাড়ছে, হয়েছে। এবং আমার কাছে যে জিনিসটা মনে হয় যে আমরা খুবই মানে লো কস্টে চলার চেষ্টা করি। মানে লো কস্ট মিনস হইতেছে যে যেটা না হইলেই না, মানে চাইলেই ধরুন প্রোগ্রামিং হিরো একটা ফ্যান্সি ফাটাফাটি অফিস নিতে পারে, স্টিল আপনার সাজ্জাদ ভাই দেখছে যে আমাদের স্টুডিওটা একটা শেয়ার্ড স্পেসের মধ্যে নেওয়া। আমাদের কাছে অফিস, আমি খুব সারপ্রাইজ হইছি এটা শুনে। মানে আমাদের মোটামুটি আলহামদুলিল্লাহ টাকা পয়সা আছে একটা অফিস নেওয়ার জন্য, বাট আমরা চিন্তা করে দেখলাম যে পুরো অফিসের আসলে এখন ইউটিলাইজেশন নাই। যখন ইউটিলাইজেশন হবে তখন হয়তো আমরা ইনশাল্লাহ নিব যে আচ্ছা ঠিক আছে 3টা রুম নিলে 3টা রুমের কাজ আছে, এখন তো আমার একটা রুম লাগতেছে, সো আমি একটা রুম নিচ্ছি। সো যদি আমি এখন একটা ফ্যান্সি সেট আপ বা ফ্যান্সি একটা অফিস বসাই, সেই টাকাটা আমি কার কাছ থেকে নিব? আমার স্টুডেন্টের কাছ থেকে। এখন আমরা তো আসলে সবসময় যেটা চিন্তা ভাবনা করি যে আমরা একটা অ্যাফোর্ডেবল লার্নিংয়ের জায়গাটাতে থাকতে চাই, যাতে মানুষজন শেখার একটা সুযোগ পায়, প্রোগ্রামিং শেখার একটা সুযোগ। মানুষজনের ভিতরে কেন জানি এটা মনে হয় যে প্রোগ্রামিং সবার শেখার দরকার নেই, প্রোগ্রামিং কেন সবাই শিখবে। আপনি তো আসলে বলা মুশকিল প্রোগ্রামিং সবাই শিখবে কি শিখবে না। আপনি কি বলতে পারেন যে কে কন্টেন্ট ক্রিয়েশন করবে, কি কে করবে না? এটা বলার কোনো সুযোগ আছে? এটা আমি জানি না। মানে মানুষ কিসের ভিত্তিতে এই কথাটা বলে? সে কি ওই লোকটার একটা পরীক্ষা নিয়েছে, না একটা অ্যাডমিশন টেস্টটা নিয়ে বলছে যে না তুমি এই যে এই ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা তোমার নাই? এই জিনিসটা তো না। বিষয়টা হচ্ছে আমি এখানে প্রিপারেশন নিয়ে আমি ট্রাই করে দেখতেছি যে একটা জিনিস আমার জন্য কাজ করবে কিনা। সো যদি কাজ করে তাহলে আমি ওই দিকে আগালাম, আর যদি কাজ না করে তাহলে আমি ডিফারেন্ট দিকে গেলাম। বাট একটা জিনিস যে আমি শিখলাম সেটা তো পরবর্তীতে কোনো না কোনো একটা সময়। ভাই এখন তো আমি আর নাফিস তো শিখতে যাচ্ছিলাম, আমাদেরকে বুঝতে পারছি এখন শিখাবেন না, নো প্রবলেম। কিন্তু প্রতি ব্যাচে আলহামদুলিল্লাহ সারা দেশ থেকে হাজার হাজার স্টুডেন্ট আসে 6 মাসে পার ব্যাচে। এই হাজার হাজার স্টুডেন্টকে আপনারা মানে কিভাবে শিখাচ্ছেন, আবার তাদেরকে সাপোর্টও দিচ্ছেন, মানে ওভারঅল আন্ডারস্ট্যান্ডিংটা একটু ক্লিয়ার করেন। আই উড লাভ টু নো দ্য অ্যাপ্রোচ, মানে নট টু ডিমিন ইউ যে কেমনে পারতেছেন না, পারতেই পারেন আলহামদুলিল্লাহ। আই উড লাভ টু নো যে কিভাবে করতেছেন, আর যারা ইভেন যে সকল স্টুডেন্টরা একটু পিছিয়ে পড়ে তাদেরকে কিভাবে, তাদের জন্য আপনি প্ল্যান কিভাবে করেন, আই উড লাভ টু নো ভাই।
পিছিয়ে পড়ার জায়গাটাতে আমি শুরুতে একটু অ্যান্সার করার চেষ্টা করি। প্রোগ্রামিং হিরোতে এইরকম রেকর্ড আছে যে আমাদের টিম মেম্বাররা আমাদের স্টুডেন্টদেরকে কল দেয়, ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ ভিডিও না দেখলেই অটোমেটিক্যালি তার নাম্বারটা একটা লিস্টের মধ্যে ঢুকে যায় এবং আমাদের টিম মেম্বাররা কল দেয়। এই টিম মেম্বার যারা, তারা কিন্তু কল সেন্টার এজেন্ট না, তারা কিন্তু হচ্ছে তারা নিজেরাও ডেভেলপার। তাদের কাজ হচ্ছে স্টুডেন্ট রিলেশনশিপ মেনটেন করা। সো তারা ফোন দেয়, ফোন দিতে দিতে ভাই কী সমস্যা, কী হয়েছে, মানে কোথায় সমস্যা হয়েছে, কী হয়েছে, আসেন আপনাদেরকে রিকভারি সেশনে নিয়ে যাবো, 2-3 সপ্তাহ পিছিয়ে গেছেন কোনো সমস্যা নেই, আপনাকে আবার সিস্টেমে ফ্লোতে নিয়ে আসতেছি, যা যা করা দরকার এক্সট্রা সাপোর্ট দেওয়া লাগলে এক্সট্রা সাপোর্ট দিব, কোনো সমস্যা নেই, বাট আসেন, এই টাইপের একটা জিনিস। এখন বিষয় যে জায়গাটাতে হয় যে স্টুডেন্ট ক্ষেত্র বিশেষে কল পাইতে পাইতে আমাদের নাম্বার ব্লক করে দেয়, আমাদের নাম্বার ব্লক করে দেয়। তারপরে ফোন দিলে বলে ভাই আপনি আর ফোন দিয়ে না, আমি করবো না ভাই, আমার আর হচ্ছে না, আমার লাইফে অনেক প্যারা, আপনাকে আমি বুঝাইতে পারতেছি না, প্লিজ আমরা এই করে দেন, মাফ করে দেন। এবং আসলে এই ঘটনা ঘটে এবং আই বিলিভ যে অডিয়েন্সে যারা দেখতেছে তারা কমেন্ট করে জানাইতে পারে কিছু মানুষজন, এবং এই ঘটনা ঘটে ফোন পাইতে পাইতে বিরক্ত যে ভাই না থাক ভাই, মাফ করে দেন, আপনি ই করেন না আর কি, মানে আমাকে আর ফোন দিয়ে ফলো আপ করেন না প্লিজ। সো ওই জায়গাটা আমরা সবসময় মানে আলহামদুলিল্লাহ যে আমরা খুব গর্বের সাথেই বলতে পারি যে ওইটা আমরা ম্যানেজ করার চেষ্টা করি। এখন দ্বিতীয় যে জায়গাটাতে আছে সেটা হচ্ছে যে এত মানুষের সাপোর্ট কেমনে দেয়। সাপোর্ট তো আমরা ধরেন ডেইলি 3 বেলা লাইভ সাপোর্ট সেশন হয়। সাপোর্ট সেশন বলতে কি, এখানে ধরেন গুগল মিটের ভিতরে একজন ইনস্ট্রাক্টর বসে থাকে, তার প্রোগ্রামিং করতে যেই ধরনের সমস্যা হইতেছে সেই সমস্যাগুলো সমাধান করে। অনেকের কাছে মনে হতে পারে এই 2025-এ এসে আবার একটা মানুষের কাছ থেকে শিখতে হবে, এটা তো আবার ওই যে ভাই আপনি আগেই বলছেন আমরা পিছন দিকে আগায় যেতেছি, এইটা তো পিছন দিকে আগায় যাওয়ার আরেকটা উদাহরণ। তবে একটা জায়গায় মাথায় রাখতে হবে, যখন আমি নতুন কোনো কিছু শেখা শুরু করতেছি আমাকে কিন্তু তখন একটা কোচের আন্ডারে থাকতে হয়, বা আমি কোনো একটা মানুষের গাইডেন্সে থাকতে হয়, যে আমাকে ওই জায়গায়, যদি আমি জানি ধরেন ভালো ক্রিকেটার কেমনে হইতে হয়, ইউটিউবে কি ভিডিও নাই, তা কোচের কাছে কেন যেতে হবে, গাইডের কাছে কেন, কারণ কোচ বা গাইড যে কাজটা করে মাঝে মাঝে আপনাকে শিক্ষা দীক্ষা দেওয়ার পাশাপাশি কিছু ওই যে দীক্ষা দেয়, শিক্ষার পাশাপাশি কিছু দীক্ষা দেয়, বলে যে এই সিচুয়েশন এরকম হয়, আমি তো এরকম সিচুয়েশন পড়ছিলাম, এটা থেকে এইভাবে বের হওয়া যায়। যখন আপনার মানুষের কথা শুনেন তখন আপনি একটু এনার্জাইজ ফিল করেন, তখন আপনার ভালো লাগা কাজ করে। সো মূল বিষয়টা আমরা যেভাবে কাজ করি আমাদের টিমে এখন পর্যন্ত আমাদের যে কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট বুট ক্যাম্প যেটা চলে সেখানে 30 জনের কাছাকাছি ইনস্ট্রাক্টর আছে, এবং এই ইনস্ট্রাক্টরের নাম্বার বাড়া কমার ভিতরে থাকে আর কি। যখন আমাদের স্টুডেন্টের ডিমান্ড অনেক হাই থাকে তখন দেখা যায় যে ইনস্ট্রাক্টর নতুন করে আমরা অনবোর্ড করি। বাট ক্ষেত্র বিশেষে যে ঘটনাটা ঘটে, ইনস্ট্রাক্টরদের অবস্থা এরকম হয় যে আমাদের ধরেন এই 6 মাসের প্রোগ্রামের ভিতরে 12টা অ্যাসাইনমেন্ট থাকে, অ্যাসাইনমেন্টের আগে আগে আমাদের সাপোর্ট সেশনের লোকজন জায়গা দেওয়া যায় না টাইপের অবস্থায় যায়। তখন সবাই আসে যে ভাই আমি তো এটা বুঝতেছি না, এখন কী করবো, এই কী করবো বলেন। মানে 2 সপ্তাহ বা 2.5 সপ্তাহ পরে অ্যাসাইনমেন্ট হয়, তো 2-2.5 সপ্তাহ ধরে অনেকে ভিডিও একটা না হয়তো বা দেখে নেয় বা এই করে নেয়। সো তখন একদিনে দেখতে বসলে তো অনেক কোশ্চেন আসে। ওই সময়টাতে আমাদের প্যারালালি এরকমও হয়েছে যে 18টা 20টার মতো করে সাপোর্ট সেশন চলছে, প্যারালালি 18টা বা 20টা একই সাথে, এবং এটা অটোমেটিক্যালি হয়। সিস্টেম ডিমান্ড অনুযায়ী অটো মিড সেশন ক্রিয়েট করে আমাদের ম্যানেজার, বা সে জানতে পারে, বুঝতে পারে যে এখন ডিমান্ড অনেক হাই হয়েছে, সো আমাকে মাল্টিপল জিনিসপত্র করতে। এইটা আমরা আমাদের নিজস্ব বানানো সিস্টেম আছে, সেখানে আমরা বুঝতে পারি, এবং সেখানে অটোমেটিক্যালি মিড সেশন জেনারেট হয়, এবং একটা মিড সেশনে 30 থেকে 40 জনের বেশি থাকে না। এখানে আবার একটা সিস্টেম আছে, আপনি যখনই কোনো মিড সেশন বা সাপোর্ট সেশনে জয়েন করবেন, এটা তো দিনে একটা নির্দিষ্ট সময় হয়, একটা সকালে হয়, একটা হচ্ছে আপনার বিকালে হয়, একটা লেট নাইট হয় 9টার পরে। সো এখন বিষয় হচ্ছে আপনি যে সময় জয়েন করবেন, জয়েন করার আগে আপনি ওখানে কোশ্চেন দিবেন। কোশ্চেন আমাদের মোবাইল অ্যাপের মাধ্যমে দেওয়া যায়। সো আপনি ওখানে কোশ্চেনটা যখন দিবেন ইউ উইল গেট এ সিরিয়াল নাম্বার বা একটা অ্যাপয়েন্টমেন্ট টাইম পাবেন। আপনাকে সিস্টেম অটোমেটিক্যালি একটা টেন্টেটিভ টাইম বলে দেয়, তোমার সমস্যাটা কিন্তু বিকালের সেশনে 4:45-এর আশেপাশে সলভ করা হবে। তার যখন এইটা আসে, সিরিয়াল আসে, তার আগে কিন্তু তার ফোনে একটা নোটিফিকেশন যায়, এবার কিন্তু তোমার সিরিয়াল রেডি থেকো। এবং ইনস্ট্রাক্টরের কাছে একটা ড্যাশবোর্ড থাকে যে আমি কোনটা কার কোন কোশ্চেনের আমি সলভ করতেছি। আমরা কিন্তু এইটাও দেখি যে একজন ইনস্ট্রাক্টর একটা প্রবলেম সলভ করতে কি পরিমাণ সময় নিচ্ছে, কি ধরনের কোশ্চেন আমাদের কাছে সবচেয়ে বেশি আসে, এই প্রত্যেকটা ডেটা পয়েন্ট নিয়ে আলহামদুলিল্লাহ আমরা রিসার্চ করি। এবং তো কতদিন লাগছে এটা ডেভেলপ করতে ভাই? আমরা তো কন্টিনিউয়াস ডেভেলপমেন্ট প্রসেসের ভিতর দিয়ে যাচ্ছি, গত 5 বছর ধরে চলতেছে। এবং প্রোগ্রামিং হিরোতে আমরা মোটামুটি প্রত্যেক বছরে আমাদের টেকনোলজি টিমে আমাদের ইনভেস্টমেন্ট কোটি টাকার উপরে, মোটামুটি 1.5 কোটি টাকার কাছাকাছি আলহামদুলিল্লাহ। সো এই পডকাস্টে এসে টাকা পয়সার কথা না বললে জমে না। সো বিষয় হচ্ছে যে মোটামুটি আমরা আলহামদুলিল্লাহ আমাদের ক্লাউডে সার্ভার এবং আমাদের টেকনোলজি টিমের বেতন আদি এবং আমাদের যে টুলস যা আমরা যেগুলো ইউজ করি সেটাতে প্রায় 1.5 কোটি টাকার কাছাকাছি আমাদের ধরেন এখানে প্রত্যেক বছর ইয়ার অন ইয়ার খরচ হয়। এবং আমরা কন্টিনিউয়াসলি চেষ্টা করি যে টেকনোলজিক্যাল লেটেস্ট কী, এবং এটা হাইব্রিড হইতে হবে,
মানুষ অনেক সময় চিন্তা করে যে ইউডিউবের মতো একটা প্ল্যাটফর্ম বানায় ছেড়ে দিব, টাকা গোনার জায়গা থাকবে না। ফ্যাক্ট হচ্ছে ওইরকম একটা সিস্টেম লাগবে এবং সাপোর্টিং পিপল লাগবে, যারা সিস্টেম এবং পিপল মিলে কমপ্লিমেন্ট করে দুটাকে সামনের দিকে আগায় নিয়ে যাবে। এবং এই যে স্টুডেন্টগুলা, তার যখন সিরিয়াল আসে তার টিচার কিন্তু তাকে মানে ডাক দিতে থাকে, এরপরে এই কোশ্চেনটা ছিল, আপনি কি আসেন কিনা। সে তখন মাইক খুলে তার কোশ্চেনটা বলে, আরও ডিটেলসে বলে, স্ক্রিন শেয়ার করে দেখায়। তখন ইনস্ট্রাক্টর বলে যে ভাই আপনি এটা তো ওই অ্যাসাইনমেন্টের আগে যেটা হয়, তখন ওয়েটিং টাইমটা ধরেন একটু বেড়ে যায়, কারণ ওই সময় তো একসাথে অনেক মানুষ আসে। তো ওই সময় ওয়েটিং টাইমটা বেড়লেও ওই যে আপনাকে টেন্টেটিভ একটা টাইম দেওয়া থাকে, সো ওইটার উপর ডিপেন্ড করে আপনি ধরেন করতে। বাট এইরকম ঘটনা এরকমও ঘটে যে আমাদের একটা সাপোর্ট সেশন ধরেন রাত 3টা-4টা পর্যন্ত চলছে, 10টা থেকে শুরু হয়েছে এবং 4 ঘন্টা 5 ঘন্টা টানা চলছে। এবং সাপোর্ট সেশন শুধু একজন থাকে না, ক্ষেত্রে বিশেষে যখন কোনোটাতে অনেক বেশি মানুষ হয়ে যায় বা হয়, তখন আমার আলাদা আরেকজন ইনস্ট্রাক্টর দেখা যায় যে সেখানে জয়েন করে এবং পুরো জিনিসটা অটোনোমাসভাবে চলতে থাকে। এটা একটা আলহামদুলিল্লাহ একটা রিদমের মধ্যে দিয়ে চলে। সো স্টুডেন্টের এইটা চিন্তা করার কোনো কারণ নাই যে আমি সাপোর্ট পাবো কি পাবো না। পাইলে যদি সাপোর্ট না পায়, এবং এখনও এই যে ভিডিওর মধ্যে বলতেছি, কেউ যদি সাপোর্ট না পায়, আমাদের সাপোর্টে জাস্ট একটা মেইল দিলে হবে, support@programminghero.com, অথবা কমেন্টের ভিতরেও যদি কেউ কোনো স্টুডেন্টের কোনো অবজারভেশন থাকে সেটা লিখতে পারে, লিখে জাস্ট তার স্টুডেন্ট ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিলেই হবে। আমরা তার সাথে কমিউনিকেট করে তার প্রবলেমটা সলভ করার চেষ্টা করবো। আশা করি এই টাইপের ঘটনা ঘটার কথা না, তারপরেও একটা দুইটা হয়। এবং আমাদের কিন্তু প্রত্যেকটা সাপোর্ট সেশন রিসেন্ট টাইমে আমরা এটা ইন্টিগ্রেট করছি যে আপনার টিচার একটা কোশ্চেন অ্যান্সার দেওয়ার পরে তাকে অবশ্যই তাকে ফিডব্যাক দিতে হয়। মানে স্টুডেন্ট ফিডব্যাক দেয় যে এইটার অ্যান্সারটা 2 স্টার হয়েছে, 3 স্টার হয়েছে নাকি 5 স্টার হয়েছে। সো আমরা কন্টিনিউয়াসলি ওইটা মনিটরিংয়ে রাখি যে কোনো একটা টিচার বা ইনস্ট্রাক্টর ওখানে কি ঠিকঠাক মতো পড়াচ্ছে নাকি পড়াচ্ছে না, স্টুডেন্টের কী অবস্থা বা ঘটনাটা কী। সো এই প্রত্যেকটা জায়গাতে আমাদের একটা আলহামদুলিল্লাহ যে সবসময় একটা খুব ভালো নজরে রাখার চেষ্টা করি, যাতে করে এইটার ওই কোয়ালিটি বা, কারণ হয় কি আমাদের অর্গানাইজেশনে যতজন মানুষ কাজ করে 95% মানুষ সবাই প্রোগ্রামার। আমরা কিন্তু প্রোগ্রামার ছাড়া অর্গানাইজেশনে খুব কম মানুষজন আছে। এক এইচআরে একজন আছে, ফাইন্যান্সে আছে একজন, আর আমাদের ডিজাইনার আর এরা কয়েকজন আছে আর কি, 8-10 জন আছে। আর আদার দেন দ্যাট আলহামদুলিল্লাহ 130 জনের ভিতরে মোটামুটি 110 জনের কাছাকাছি হবে তারা সবাই প্রোগ্রামার। যে আমি তো ভাই সিস্টেম হ্যাক করে ফেলছি, এখন আমি এর মধ্যে যা দিব, ডিজিটাল মার্কেটিং দিলে আমরা চাইলে করতে পারেন। এটা করি না, কারণ হচ্ছে এই জিনিসটা আমরা পারি না। যে জিনিস পারি না সেই জিনিস আমি কেমন বুঝতে পারছি। আমি ধরেন এই যে এখন একটা দুইটা ভিডিও বিভিন্ন জায়গায় পোস্ট করা শুরু করি, এখন আমি যদি ব্র্যান্ড ডিল করা শুরু করি ধরেন আপনার মতো, এটা কি ভালো কাজ হবে? করেন, সমস্যা না মানে এটা তো আমার এক্সপার্টিজের জায়গা না, আমি তো এখন শখ করে আমার নলেজ বা এটা সেটা শেয়ার করতেছি। মানে ইউ হ্যাভ মেড ইউর পয়েন্ট ক্লিয়ার। সো বিষয়টা হচ্ছে সাজ্জাদদের কথা বলে দিই। হ্যাঁ সেটাই, না অবশ্যই না, মানে এক্সপার্টের কাছে যেতে হবে। যেমন আমরাও যখন এই যে পডকাস্ট শুরু করছি, আমি কিন্তু সাজ্জাদ ভাইয়ের কাছে কয়েকবার বসে দীক্ষা নেওয়ার চেষ্টা করছি যে ভাই কি করব বলেন তো, কি অবস্থা, কি ঘটনা। আপনার কাছেও যখন দেখা সাক্ষাৎ হয়, আজকেও শুরুতে কিন্তু টুকটাক কথা বলছি, ভাই কি অবস্থা। যেমন আজকে এসে আমি স্টুডিও দেখতেছিলাম, কোনটার ইকুইপমেন্ট কি অবস্থা, ভাই কি। তো তার মানে যে যেটাতে এক্সপার্ট তার কাছ থেকে সেটা জ্ঞান নিতে হবে। আবার আপনিও আমাদের কাছ থেকে কিছু ইনফরমেশন জানার চেষ্টা করেন। তো তার মানে বিষয়টা হচ্ছে যে ভাই আমার আসলে ওই যে মানে জ্ঞান নেওয়ার জন্য ওই ওপেননেসটা থাকা দরকার, ওই ওপেননেসটা থাকতে হবে। আর বিষয় হতেছে যে একটা জায়গাতে এক্সপার্ট হইতে পারলে ভালো, রেদার দ্যান মানে ডিফারেন্ট জিনিসপত্র আর কি। ডিফারেন্ট জিনিসপত্র হলে দ্যার আর মানে সার্টেন চ্যালেঞ্জেস। আমরা যেটা দেখছি যে প্রোগ্রামিং হিরোতে আমাদের স্টুডেন্টরা, বিগিনারদেরকে নিয়ে আমরা কাজ করি, ওরা মিড লেভেলে যাওয়ার জন্য বা নেক্সট লেভেলে যাওয়ার জন্য এটা ধরা খেয়ে যায়। এটার কারণে আমরা গত 2 বছর আগে আমাদের একটা আরেকটা বুট ক্যাম্প আমরা লঞ্চ করছি, যেটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, ওই সিমিলার জিনিসেরই জাস্ট অ্যাডভান্স, বাট ওটাতে অ্যাডভান্স টপিক শেখানো, ওটাও 6 মাসে সেম প্রসেসের ভিতর দিয়ে চলে, সিমিলার ওয়েতে চলে, বাট সিমিলার মানে এটা ধরেন আমাদের রেঞ্জের বাইরের কোনো কিছু না, এটা জাস্ট আমাদেরই জিনিস আর কি। বাট এখন মনে হতে পারে যে ভাই 1 বছরের মধ্যে সব শিখাই দিলেন না কেন? 1 বছরের মধ্যে সব শিখাই দিলে মানুষ হজম করতে পারে না। সো মানুষকে একটা সাকসেসের ওই যে স্বাদ দিতে হয়। তো 6 মাস পরেও কিন্তু ওই সাকসেস একটা স্বাদ পায় যে না, 6 মাস ধরে আমি একটা জিনিস পরিশ্রম করে 5-6 ঘন্টা ডেইলি কোডিং করে আমি জিনিসটা শিখছি, জানছি, এখন আমি নেক্সট লেভেলের জন্য রেডি হচ্ছি বা আমি অ্যাডভান্স লেভেলের জন্য রেডি হইলাম। সো এটা হইতেছে ওভারঅল বিষয়। সো মোরাল অফ দ্য স্টোরি যে জায়গাটাতে কাজ করতেছে যে ভাই মানে ব্যবসা করতে চাইলে অনেক কিছু ধরেন করা যেতে পারে, এদিক ওদিক জাম্প করা, এটা সেটা বিভিন্ন জিনিসপত্র, বাট আমাদের বিষয়টা হইতেছে আমরা একটা কাইন্ড অফ আই ক্যান স্টিল রিমেম্বার 2018 সালে প্রোগ্রামিং হিরো নিয়ে যখন ঝঙ্কাবার সাথে আমার প্রথমবার কথা হইতেছে, ভাইয়া এটা খুব ক্লিয়ারলি বলছে যেটা কি আমরা এমন একটা প্ল্যাটফর্ম বানাতে চাই যেটা প্রোগ্রামিং শেখাটাকে অনেকখানি মজার করে তুলবে, অনেকখানি এনজয়েবল করবে এবং এইটা সবার জন্য বোধগম্য হবে, এটা যাতে ওইরকম কঠিন কোনো কিছু না হয়। মানে আমাদের ইন্টেনশন পারপাসটা উপর আল্লাহ রসের সময় তো ওই জায়গাটাতে ছিল। সো ওখানে আমাদের ধরেন
এবং এখন পর্যন্ত অর্গানাইজেশনের ভিতরে আমাদের মানে কি ম্যাট্রিক্স বা এটা সবসময় থাকা হইতেছে যে স্টুডেন্টের সাকসেস, কতজন স্টুডেন্ট প্লেসড হবে, কতজন স্টুডেন্ট কোর্সটা শেষ করবে বা 6 মাসের জার্নি শেষ করবে, এইটা আমাদের থাকে। রেভিনিউ নাম্বার কিন্তু না। রেভিনিউ নাম্বার আমরা মান্থলি দেখি, বাট আমাদের কোনো লিডার ধরেন ওই রেভিনিউয়ের টার্গেট সে দেয় না যে আমি এই মাসে এত টাকা ইনকাম করলাম, এই করলাম। কারণ বিষয়টা হচ্ছে আপনি যখন একটা ভালো জিনিস ডেলিভার করবেন, টাকা পয়সা আল্লাহর মধ্যে আসবে আর কি। মানে হয়তো একটু দেরি হবে 2-3 দিন। 42% হ্যাঁ ওয়ার্ড অফ মাউথ আসছে। হ্যাঁ সেটাই। সো বিষয়টা হচ্ছে ওইটা থেকে একটা ইন্ডিকেশন ধরেন। স্টুডেন্টসদের জন্য আপনি 3টা মাস্ট হ্যাভ এআই টুলস বলেন। আচ্ছা, 3টা মানে আমাকে যদি একটা বলতে বলতেন তাহলে সবচেয়ে ভালো হইতো, কারণ আমি ধরেন ডে টু ডে বেসিসে সবচেয়ে বেশি ইউজ করি যেটা চ্যাটজিপিটি। ওকে। আর এটার পাশাপাশি আপনার ক্যানভার এআই স্টুডিও আসছে। সো ক্যানভা এআই স্টুডিও, হ্যাঁ স্টুডিও। সো এটাতে যেটা হয় ওটা এআই স্টুডিও, ম্যাজিক স্টুডিও এটা সেটা নাম দাও, বাট ওটা বেসিক্যালি এআই রিলেটেড জিনিসপত্র আছে। সো ক্যানভাতে খুব সুন্দর সুন্দর প্রেজেন্টেশন তৈরি করা যায়। সো স্টুডেন্টটা যেহেতু প্রচুর পরিমাণ প্রেজেন্টেশন এটা সেটা তৈরি করা যায়, প্রয়োজন পড়ে। সো ক্যানভাটা প্রয়োজন। ক্যানভাতে আবার স্টুডেন্টদের জন্য সম্ভবত ডিসকাউন্টও আছে, যদি ওই যে এডুকেশনাল মেইল টেইল থাকে তখন এটা পাওয়া যায়। আর 3 নম্বর যদি বলি তাহলে হচ্ছে পারপ্লেক্সিটি এআই হবে, কারণ পারপ্লেক্সিটি এআইতে যেটা হয় যে আপনি প্রচুর পরিমাণে রিয়েল টাইম ইনফরমেশন নিয়ে রিসার্চ করতে পারেন, যে কাজটা আবার এটা 4 নম্বর হয়ে যাবে গুগল এআই স্টুডিওতে করা যায়। সো গুগল এআই স্টুডিও এবং জেমিনি দুইটা একসাথে মিক্স অ্যান্ড ম্যাচ করেও করতে পারে। এখন বিষয় হইতেছে আমি যখন রিয়েল টাইম কোনো একটা ডেটা নিয়ে আমাকে রিসার্চ করতে হবে, তখন আমি হয়তো বা পারপ্লেক্সিটি বা গুগল এআই স্টুডিও এগুলো থেকে আমি ইনফরমেশনগুলো ক্যাপচার করব। বাট যখন ডিপ থিঙ্কিং বা কোনো কিছু একটা ক্রিয়েটিভ লিখতে হবে বা এটা সেটা, তখন চ্যাটজিপিটি ইজ এ ভেরি গুড অপশন আর কি। কারণ ক্রিয়েটিভ লেখার টাকার জায়গাটাতে আমি দেখি যে জেমিনি বা গুগল এআই স্টুডিও বা এগুলো এখনও আমি মানে এটা তো পার্সোনালাইজ বিষয়, সো চ্যাটজিপিটির মতো ফিল এখনও পাই না। বাট ওদের আবার অনেক ক্যাপাসিটি অনেক ভালো আর কি। ধরেন আমি রিসেন্ট একটা এক্সাম্পল যদি দেই, আমাদের একটা লম্বা ছিল আর কি, লম্বা ধরেন একজনের ভয়েস মেসেজ ছিল। তো ওই ভয়েস মেসেজের টেক্সটে আমার কনভার্ট করতে পারলে ভালো হইতো, কারণ ওই টেক্সটটাকে দিয়ে আমি আবার চ্যাটজিপিটির সাথে কনভারসেশন করবো, করবো। তাই চ্যাটজিপিটিকে আপনি ভয়েস ফাইল আপলোড দিলেও এটা পড়তে পারে না, আর তার মধ্যে এটা তো বাংলায় বলছে, বাংলা আর ইংলিশ মিলায়। ওকে, ঠিক আছে। সো পরবর্তীতে আমি চিন্তা করলাম যে কী করবো, হঠাৎ মাথায় আসলো যে গুগল এআই স্টুডিও এই জিনিসটা করতে পারবে। আমি গুগল এআই স্টুডিওতে গেলাম, যে ওই হোয়াটসঅ্যাপের অডিও ফাইলটাকে ডাউনলোড করে আপলোড করে দিলাম। গুগল সুন্দরভাবে ওটাকে বাংলা বাংলিশ যা আছে পুরা দিয়ে দিল। দেন আমি ওটাকে কপি করলাম, চ্যাটজিপিটির কাছে দিয়ে বললাম, কারণ চ্যাটজিপিটি তো আমার পুরো ব্যাকগ্রাউন্ড হিস্টোরি জানে, আমি তো ডে টু ডে বেসিসে পুরোপুরি চ্যাটজিপিটির উপরে ধরেন ডিপেন্ডেন্ট। সো ওই জায়গাটাতে আমি যখন ওই ট্রান্সক্রিপ্টটা দিয়ে বলছি যে ভাই এই যে দেখো এই জিনিসপত্র বলছে, এখন আমি এটা চিন্তা করতেছি, সো তোমার সাজেশন কী বা তোমার এই কী চিন্তা ভাবনা। তো ও তখন আমাকে বেশ ভালো ডিরেকশন দিতে পারছে ভাই। এখন এটা নিজে টাইপ করতে গেলে আবার কিন্তু অনেক সময়ের বিষয়, আবার অনেক সময় নিজে টাইপ করতে গেলে ফুল কনটেক্সটটাও ডেলিভার হয় না, কারণ আমি তো একটা মানুষ 10 মিনিটের একটা ভয়েস মেসেজ পাঠাইছি, এটা তো ভাই মানে টেক্সটে আপনি কনভার্ট করতে গেলে অনেক পয়েন্ট মিস হয়ে যাবে। সো ওই জায়গাটাতে আমি দেখলাম যে দুইটা যখন আপনি মিক্স অ্যান্ড ম্যাচ করে ইউজ করতে পারেন, তখন এটা খুব ভালো কম্বিনেশন। ভালো আইডিয়া দিয়েছেন, এটা ভালো লাগছে, মানে খুব ভালো লাগছে। এটা একটা আসলে ভালো পয়েন্ট বলছেন। মানে ভাইকে বলছে 3টা পয়েন্ট, 4 নাম্বারটা দিছে সেরা আসলে ওই যে ইউটিউবের ভিডিওর মতো যে আমি 4 নাম্বার যেটা বোনাস দিলেন, একটা বোনাস দিলেন। সো এখানে আপনি ডে টু ডে আপনি ডেফিনেটলি এআই টুলস ব্যবহার করতেছেন। সো কোন আমার মনে হয় যে আপনি মনে হয় চ্যাটজিপিটি সবচেয়ে বেশি ইউজ করতেছেন। দ্যাটস ফাইন। চ্যাটজিপিটি আপনি আমাকে কিছু ট্রিক্স দেন না ভাই, যে আমি কিভাবে চ্যাটজিপিটি থেকে ম্যাক্সিমাম আউটপুট পেতে পারি, এমন যদি কোনো প্রম্পটিং বলেন বা যদি আমাদের কিছু শেয়ার করেন কিছু টিপস, কিভাবে চ্যাটজিপিটি থেকে আমি ম্যাক্সিমাম আউটপুটটা নিতে চাই। আচ্ছা, এইটার কিছু জিনিস আমি এই যে আপনাদের পডকাস্টের প্রথম যে আসছিলাম ওটাতে কিছুটা বলছিলাম, বাট ওখানে আমি কিছু জিনিস এখন আমার রিসেন্ট এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমার কাছে মনে হয় যে প্রথমত আপনার নিজের সম্পর্কে খুব ডিটেলস লিখতে হবে। খুব ডিটেলস মানে একটা গুগল ডক আপনি খুলে ওটার মধ্যে আপনি খুব সুন্দর করে ধরেন আপনার পার্সোনালিটি টেস্ট করবেন। পার্সোনালিটি টেস্ট করা যায় 16 পার্সোনালিটিসে, ওখান থেকে আপনি পার্সোনালিটি টেস্ট করে ওটার একটা টাইপ আপনি পাবেন, সেই টাইপটা দিবেন, আপনার কোনটা ভালো লাগে, কি খারাপ লাগে, কোন স্পোর্টস ভালো লাগে, ইনফ্যাক্ট খাবার, এবং মানে প্রত্যেকটা ছোটো ছোটো ইনফরমেশন ম্যাটার্স। প্রত্যেকটা জিনিস আপনাকে সুন্দরভাবে একটা ডকের ভিতরে লিখতে হবে। এই ডকের ভিতরে লেখার পরে আপনি চ্যাটজিপিটিকেই ওই ডকটা দিয়ে বলতে পারেন যে আমি কিন্তু এখন তোমাকে আমার সম্পর্কিত সমস্ত ইনফরমেশন দিলাম যাতে তুমি আমাকে বেস্ট আউটপুট দিতে পারো, বাট
তোমার কি মনে হয় যে আমার কাছ থেকে তুমি আরও কিছু ইনফরমেশন জানতে পারলে তোমার জন্য ভালো হইতো, তো তুমি তাহলে আমার কাছ থেকে আর কি কি জানতে চাও, ও দেখবেন আরও 10-15টা কোশ্চেন আপনাকে দিয়ে দিবে, ওই কোশ্চেনগুলোর অ্যান্সারও আপনি ওকে দিয়ে দিবেন। এবং চ্যাটজিপিটিতে অবস্থা আমার এরকম হয়েছে যে চ্যাটজিপিটি প্রিমিয়াম আমার যেদিন সাবস্ক্রিপশন শেষ হয়ে যায় তারপরের দিন আমি ইউজ করতে পারি না, কারণ মানে নর্মাল চ্যাটজিপিটিও আমি ইউজ করতে পারি না, চ্যাটজিপিটি র্যান্ডম অ্যান্সার দেওয়া শুরু করে, কারণ হচ্ছে আমার চ্যাটজিপিটিতে মেমোরি বলে একটা জিনিস আছে যে সে সব কিছু মেমোরিতে সেভ করে রাখে। সো মেমোরি আমার এত বেশি হয়ে গেছে, মানে আমার মনে হয় 1000-এর উপরে মেমোরি উঠে গেছে বা এরকম, মানে এক একটা ছোট ছোট জিনিস। সো এটা এত বেশি হয়ে গেছে যে আমি নর্মালি ধরেন আমার চ্যাটজিপিটি এখন কাজ করে না আর কি, এরকম একটা বিষয়। সো ওই লেভেলে যখন চলে যায় তখন ও আপনার ইনস অ্যান্ড আউটস জানে, ও তখন বুঝে আপনার মেসেজের প্যাটার্ন, কথা বলার প্যাটার্ন, কীভাবে চিন্তা করেন, কীভাবে যে কোনো একটা প্রবলেম আপনি সলভ করতে চান। সো ওই লেভেলে যদি যাওয়া যায়, যেমন আপনি এই যে অফ দ্য রেকর্ড একটা জিনিস বলতেছিলেন যে আপনি যখন কন্টেন্টে কোনো একটা আইডিয়েশন করেন মাল্টিপল জিনিসপত্রতে দেখেন, মাল্টিপল জিনিসপত্রতে আপনি দেখতে পারেন ইউ উইল গেট 3 র্যান্ডম রেজাল্ট, বাট আপনি যদি একটাতে থাকেন তাহলে একটা সুবিধা যেটা হবে, যেমন কন্টেন্টের জায়গাটাতে আপনি যেটা করতে পারেন যে আমি হয়তো বা গ্রিন এনার্জি নিয়ে একটা ভিডিও তৈরি করব বা সোলার নিয়ে একটা ভিডিও তৈরি করব। সো সোলারের কারেন্ট বাংলাদেশের স্ট্যাটাস কি, বা বাংলাদেশে আসলে কী ধরনের অ্যাক্টিভিটি বা কী হচ্ছে এই রিলেটেড আমাকে কিছু ডেটা বা স্ট্যাট কালেক্ট করতে হবে। আপনি গ্রকে যান, তারপরে আপনি হচ্ছে এই যে পারপ্লেক্সিটিতে যান, যে আপনি রিয়েল টাইম কিছু ডেটা নিয়ে আসেন, ওগুলো কপি করে আপনি চ্যাটজিপিটিকে দিয়ে বলেন যে ভাই, আর চ্যাটজিপিটি তো অলরেডি আই বিলিভ যে আপনার সম্পর্কে অনেক কিছু জানার কথা, তখন আপনি বলেন যে আমি তো যে ওয়েতে কন্টেন্ট লিখি বা আমার স্ক্রিপ্টের প্যাটার্ন বা এটা সেটা যেভাবে হয়, সো সেই ওয়েতে তুমি আমাকে পুরো জিনিসটা লিখে দাও, তাইলে হচ্ছে তখন তার কাছে রিয়েল টাইম ইনফরমেশন থাকলো, ডেটা থাকলো, সব মিলে কিন্তু সে আপনাকে বেটার একটা আউটপুট ডেলিভার করবে, মানে সবগুলো মিক্স অ্যান্ড ম্যাচ করে। যেমন আরেকটা খুবই ইন্টারেস্টিং হ্যাক আছে, সেটা হচ্ছে অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না যে আমি লিঙ্কডইন, ফেসবুক বা এসব জায়গাতে কেমনে পোস্ট দিব বা কী ধরনের পোস্ট দিব। আপনার যা লিঙ্কডইনে পোস্ট বা ফেসবুকের পোস্ট ভালো লাগে, আপনি 10টা পোস্ট কপি করেন, একটা ডকুমেন্টে বসে বলেন যে এই লোকের পোস্ট আমার লেখার প্যাটার্ন আমার তো খুব ভালো লাগে, সো আমি তোমাকে এই লোকের পোস্ট কন্টেন্টগুলো দিলাম, তুমি এগুলো থেকে শিখো, বোঝার চেষ্টা করো, এবং আমি তোমাকে আরও 5টা টপিক দিয়ে দিচ্ছি, ওই টপিকে ওই রকম করে আমাকে 5টা কন্টেন্ট লিখে দাও। ও কিন্তু ওইরকম করে আপনাকে কন্টেন্ট লিখে দিতে পারে। যেমন মোরাল অফ দ্য স্টোরি হইতেছে যে পার্সোনালাইজ করার জন্য চ্যাটজিপিটিকে আপনার রেগুলার ইউজ করতে থাকতে হবে। রেগুলার ইউজ করতে 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 আপনি একটা জায়গায় পৌঁছে যাবেন, তখন চ্যাটজিপিটি আপনার সম্পর্কে অনেক ভালো বুঝবে, জানবে, এবং ক্ষেত্রে বিশেষে আপনি যদি না বুঝেন যে চ্যাটজিপিটিকে আপনি কী বললেও অ্যান্সার দিবে, তখন আপনি আপনার সিচুয়েশনটাকে এক্সপ্লেন করে আপনি যদি চ্যাটজিপিটিকে বলেন আমি বুঝতেছি না তোমারে কী বলবো, তুমি কি আমাকে একটু সাজেস্ট করতে পারো, আমি তোমারে কী বললে তুমি আমাকে রাইট অ্যান্সারটা দিতা, ওই কিন্তু তখন আপনাকে ক্লু দিবে। ও যে 3-4টা ক্লু দিবে সেটাই আপনি আবার কপি পেস্ট করে দিয়েন না, সেটাকে আপনার মাথাটাতে তো কাজে লাগাইতে হবে, মানে আপনার তো একটা মাথা আছে, তো আপনার মাথার কাজ কি যে আপনার কাছে মানে ক্ষেত্র বিশেষে কী হয়, আমার কাছে অনেকগুলা বা প্রপার ইনফরমেশন না থাকলে আমি বেটার ডিসিশন নিতে পারি না। একটা ডিসিশন কেমনে হয়, যখন আপনার কাছে অনেকগুলো ইনফরমেশন থাকে, সেই ইনফরমেশন থেকে আপনি একটা ডিসিশন নেন আপনার পাস্ট এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে। সো তার মানে আপনার কাজ হইতেছে চ্যাটজিপিটির কাছ থেকে ইনফরমেশন এক্সট্রাক্ট করা, অ্যান্ড দেন সেই ইনফরমেশন দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন, অথবা চ্যাটজিপিটির সাথে ফিউচার কনভারসেশনগুলোকে কন্টিনিউ করুন। আপনার কাছে কি মনে হয় না যে এআই একটা থ্রেট হয়ে যেতে পারে? মানে আপনি আপনার সব ইনফরমেশন দিচ্ছেন, লিটারালি ক্যামেরাতে দেখাচ্ছেন, আপনার কাছে কি মনে হয় না যে এটা একটু হ্যাঁ, ইন্টারনেট মানে এআই না তো, পুরো ইন্টারনেটটা তো আপনার কাছে একটা থ্রেট। আপনি যা করেন, যা দেখেন সবই তো আপনি পাবলিকলি শেয়ার করতেছেন। আগে আগে একটা লেভেলের ছিল, এখন তো লিটারালি আপনার সব ইনফরমেশন সে জানে। আপনাকে তো ধরেন কেউ ফোর্স করতেছে না, আপনাকে তো ফোর্স করতেছে না ভাই তোমার এআই ইউজ করতেই হবে। আপনার যদি মনে হয় যে আই নিড দোজ বেনিফিটস, আমি ওই বেনিফিটগুলো চাই, তো তখন তো আপনাকে আসলে দিতে হবে। যেমন আপনি ঘরের মধ্যে যখন এই যে গুগল হোম বা এই যে অ্যাপেলের যে হোম পড এটা সেটা রাখবেন, ও তো কন্টিনিউয়াসলি আপনার কথা শুনতে থাকে, কন্টিনিউয়াসলি আপনার কথা শুনে শুনে ওর অ্যাডভার্টাইজিং এটা ইউজ করে। আমি তো একদিক দিয়ে একটা জিনিস আমি ভালোই দেখি আর কি, সেটা হচ্ছে আমি তো ধরেন কোনো দেশের প্রেসিডেন্ট না, আমার কথা শুনলে বিশেষ সমস্যা নেই। আমি অনেক সময় হয় না যে একটা প্রোডাক্ট খুঁজতেছি, কিন্তু ফেসবুকে কোন যেন একটা পেজে দেখছিলাম, এখন মনে করতে পারতেছি না। আপনি জাস্ট কিছুক্ষণ আপনার ফোনের চারপাশে একটু কথা বলবেন, কারোর একটু চ্যাটে বলবেন, কিছুক্ষণ পরে দেখবেন যে অ্যাড দেখা শুরু করতেছে। আমার তো ভালোই লাগে, তো ঠিক আছে আমি একটা জিনিস খুঁজতেছিলাম, তো এখন অ্যাড দেখতে পাচ্ছি। অ্যাড দেখে এখন আমার কাজ হইতেছে মানুষ হিসেবে, মানুষের অনেক সময় চিন্তা করে কি যে অ্যাডভার্টাইজমেন্ট বা এটা সেটা খারাপ জিনিস না। ধরেন আমরা 3জন মানুষ এখানে বসে কথা বলতেছি, যে কথাটা শুনতেছে আল্লাহ তারা একটা মাথা দিচ্ছে না,
তো সে মাথাটা দিয়ে তার একটা বিচার বুদ্ধি আছে না, সেটাতে বিচার বুদ্ধি দিয়ে সে চিন্তা করবে, সে করে মানে আপনাকে তো কেউ ফোর্সফুলি বলতেছে না যে এইটাই ঠিক, এটাই তুমি মানো, এটা না মানলে তোমার হবে মানে ক্ষতি হবে, এই টাইপের কথা তো কেউ বলতেছে না। আপনার মাথা দিছে, আপনি মাথা দিয়ে শুনবেন, যেটা ভালো লাগবে সেটা নিবেন, যেটা ভালো লাগবে না সেটা নিবেন না। সো এখানে ক্যালকুলেশন ধরেন মানে খুবই সহজ সরল এবং সিম্পল জিনিস। বাকি ভাই আমি জানি না আপনি দেখছেন কিনা, আপনি ডেফিনেটলি দেখছেন একটা গ্রাফ বা একটা ছবি খুব পপুলার হয়েছে, মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্সদের ডিমান্ড গত 5 বছরে কমে গেছে, হ্যাঁ, যে ওটার অনেক ড্রাস্টিক্যালি কমে গেছে। তো এটা দেখে অনেকে একটু শকড হয়েছে যে আচ্ছা তাহলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স বলেন, প্রোগ্রামার্স বলেন, বা এই যে যারা কোডিং রিলেটেড, তো এটা একটু কিন্তু কনসার্নিং এর যে ব্যাপারটা, আমি আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে আসলে কি শুড উই বি ওয়ারিড, নাকি আপনার কি টেকে বিষয়টা নিয়ে? আমার কাছে মনে হয় যে এখানে অনেকগুলো পয়েন্ট আছে। পুরা টেকনোলজি বা এআই বা এই রিলেটেড যা হয়, এটা আমার কাছে মনে হয় যে একটু গিমিকও আছে পুরো জিনিসটার মধ্যে। আপনি কারণ আপনি দেখবেন যে টেকনোলজি কোম্পানিগুলো সিইওরা এক এক দিন এসে এক এক কথাবার্তা বলে। আপনি কি কখনো শুনছেন যে অন্যান্য ইন্ডাস্ট্রির সিইওরা এরকম র্যান্ডম কথাবার্তা বলে? আপনি কিন্তু ওরকম দেখবেন না। আপনি দেখবেন না কোনো একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানির সিইও। আপনার কি মনে হয় না যে ফার্মাসিউটিক্যাল কোম্পানি বিলিয়ন ডলারের কোম্পানি নাই? অবশ্যই আছে, বিলিয়ন ডলারের ফার্মাসিউটিক্যাল কোম্পানি আছে, ফ্যাশন ব্র্যান্ড আছে। তারা কি এসে র্যান্ডম একটা দুইটা কথা বলে দিচ্ছে যে এটা হচ্ছে, ওইটা হচ্ছে না, এই না সেই না? টেকনোলজিটার ভিতরে একটা গিমিক একটা বড় রোল প্লে করে, যে জিনিসপত্র সবসময়ের ভিতরে দেখবেন যে, যেমন লাস্ট ইয়ারে যখন অ্যাপেলের ইভেন্ট হয়েছে তখন ওরা অ্যাপেল ইন্টেলিজেন্স নিয়ে এত চমৎকার জিনিসপত্র বলছে, এটা হবে সেটা হবে, বুজুং বাজুং এই সে ফিচার ফাংশনটা এখনও ডেলিভার করতে পারে নাই, এখনও ডেলিভার করে নাই। এবং মানে আসলে তো ধরেন জিনিসপত্র আনসার্টেন, অ্যান্ড আনসার্টেন জায়গাটাতে টেকনোলজির আবার একটা প্রবলেম আছে। প্রবলেমটা হচ্ছে টেকনোলজি ফিল্ডে ইফ ইউ ওয়ান্ট টু সার্ভাইভ, দেন আপনাকে গিমিক নিয়ে আসতে হবে। গিমিক নিয়ে আসতে হবে এই কারণ হচ্ছে মানুষজন এইটা মাথার ভিতরে সেট করেই রাখে যে আমি এখানে যে এক্সাইটেড হব। আর আপনি দেখেন, আপনি যখন একটা রিল বানানি করেন, আপনাকে চিন্তা করতে হবে প্রত্যেকবার যে নলেজ বা ভ্যালু এটা না, ফ্যাক্ট হইতেছে যে মানুষ এটাতে হুকড হবে কিনা, মানুষ এখানে এক্সাইটেড হবে কিনা, তার ব্রেনের ভিতরে ওইটা মানে ওই স্পার্কটা তৈরি হবে কিনা। তো তার মানে আপনি বুঝেন প্রত্যেকবার আপনি একদম টপ অফ দ্য টপ কিছু চাচ্ছেন, প্রত্যেকবার তো টপ অফ দ্য টপ কিছু ডেলিভার করা সম্ভব না ভাই, ইন রিয়ালিটি এটা এইভাবে কাজ করে না। সো সেই জায়গাটাতে কিছু গিমিকি জিনিসপত্র ধরুন কন্টিনিউয়াসলি চলতে থাকে। যেমন আমার কাছে পুরো জিনিসটা যেখানে মনে হয় যে এটা হইতেছে স্টকের প্রাইস বাড়ানো আর কমানোর ধান্দা। আপনি দেখুন ওই ক্লার্নার কথা বলতেছিলেন, ওর কিন্তু প্রায় $40 বিলিয়ন যেই মার্কেট ভ্যালুয়েশন ছিল সেটা ক্রাশ করছে জাস্ট বিকজ অফ ওই লে অফ করা, আবার নতুন করে রিহায়ার, এটা সেটা মিলায়। তো এটা ধরেন এক একজন এক এক কথা বলে করে মার্কেটটাকে ধরেন গরম করে। সো ওই যে মানে মার্কেট গরম করে এবং সে ধরেন উদ্দেশ্য নাই তো। আপনি এটা এখন আমাদেরকেও একটা জিনিস বুঝতে হবে, কেউ যখন একটা কথা বলে সেটাকে তো আপনি ফ্যাক্ট হিসেবে নিতে পারবেন না। যেমন কিছুদিন আগে মার্ক জাকারবার্গ বলছে যে সে মোটামুটি তার কোম্পানির ভিতরে এমনভাবে জিনিসপত্র করতেছে 1/3 না কি জানি এটা এরকম বলছে যে সব কিছু সে ইসের মাধ্যমে করে ফেলবে, সে এআই এজেন্ট এটা সেটার মাধ্যমে সে করবে এবং নেক্সট 2 or 3 ইয়ার্সের ভিতরে সে মানুষজন তার এত প্রয়োজন নেই। বাট হু নোজ, আপনি 3 বছর পরে হয়তো বা যেটা হবে যে ওই এআইয়ের মাধ্যমে যে কোড টোড এগুলো তৈরি হবে, এগুলো ক্লিন করার জন্য আবার নতুন করে ইঞ্জিনিয়ার হায়ার করতে হবে। সো মানে এটা কি শুধু মানে হুদাই ভয়? হ্যাঁ, এটা হুদাই ভয়ও আছে, আবার কিছুটা রিয়েলিটিও আছে, কিছুটা মানে হাইপ আছে। না তাহলে এখানে আপনার ইয়াটা কি, যে মানে প্রশ্নটা হইতেছে দেখেন ভাই, আমরা যদি ইন্ডাস্ট্রি না বা আমরা একটু কম বুঝি বা যারা জেনারেল অডিয়েন্স, যে আসলে কি এআই মানে সফটওয়্যার ইঞ্জিনিয়ার্স বলেন, প্রোগ্রামার, তাদের কি আসলে জব কমতেছে, সেম থাকতেছে, নাকি এটা অ্যাডাপ্ট হয়ে নতুন একটা ফর্মে আসছে? এই জায়গাটাতে এটা দুইটা অ্যান্সার আছে। একটা হইতেছে যে ভাই সব কিছুর চাকরি বাকরি কিন্তু একটু রিজনেবলি এখন রিজিট অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, আর পৃথিবী যেহেতু আনপ্রেডিক্টেবল সিচুয়েশনের ভিতর দিয়ে যাচ্ছে, তো সেখানে ধরেন মানে জিনিসপত্র হায়ারিং মানে কি, যখন আপনার ব্যবসাটা গ্রো হবে বা আপনি ব্যবসাটাকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান, তখন আপনি নতুন মানুষজনকে ইনপুট নেবেন বা এটা সেটা। প্রথমে আসে আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ারের যে গ্রাফটা নিয়ে, ওখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে, 2020, 21, 22 এই 3 বছর কোভিডের টাইম ছিল, ইট ওয়াজ দ্য পিক টাইম। এখানে টেকনোলজি পিপলের তখন হেভি ডিমান্ড ছিল। সো ধরেন আগে টেকনোলজি মানে কমিউনিটিতে ধরেন প্রত্যেক বছর 100 করে নতুন মানুষ ইনটেক হইতো, ওই সময় জিনিসপত্রের এত ডিমান্ড হয়েছে 1000 করে লোক ঢোকা শুরু করছে। এখন আপনি যখন 5 বছরের গ্রাফটা দেখবেন, ওই 3 বছর তো গ্রাফ অনেক হাই, এখন তো ভাই নর্মাল হয়ে গেছে। নর্মাল হয়ে গেলে তো এটা তো ধাপ করে অনেক পড়বে, আপনি 1000 থেকে 100-তে আবার নামতেছেন। সো তখন তো এটা ধরেন মানে খুব হেভিলি আপনার কাছে মনে চোখে পড়বে যে আসলেই তো 5 বছরে তো সবচেয়ে লোয়েস্ট জায়গাতে এখন যাইতেছে। বাট আমাকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হইতেছে যেহেতু টেকনোলজির মাধ্যমে আমরা চলা শুরু করছি বা অ্যাডাপ্ট করা শুরু করছি, সো এখন জিনিসপত্র টেকনোলজির দিকে বা টেকনোলজির চাকরি বাকরির পরিমাণ থাকবে এবং সেখানে আমার নিজেকে ডিফারেন্টভাবে রিপ্রেজেন্ট করতে হবে।
মানে ডিসকাশন খুব ইন্টারেস্টিং জায়গায় চলে গেছে। তার মধ্যে আমি এখন যেটা দেখতেছি আমাদের অডিয়েন্স থেকে ইয়াং অনেকেই মানে এখন আপনার মতো শুরু করবে যে প্রথমেই নিজের সম্বন্ধে পুরো ডেসক্রিপশনটা চ্যাটজিপিটিকে দাও, প্রম্পটিংটা এইভাবে করে করো, ওকে লার্নেট করো। আমি তো আবার একটু ভয় পাচ্ছি ভাই, এটা ডেটা লিক হয়ে যাচ্ছে এইসব ভয় না। আচ্ছা, আমার আলহামদুলিল্লাহ আমার টিম বলেন বা আরও অনেক ইয়াং ছেলেপেলেদের সাথে কাজ করতে পারি। আমি ভয় পাচ্ছি ভাই টেকনোলজির প্রতি এত বেশি ডিপেন্ডেন্ট হয়ে যাচ্ছে কি না, যেখানে কমন সেন্সও আর ইউজ হয় না। কমন সেন্সের বিষয়গুলো চ্যাটজিপিটিকে জিজ্ঞেস করে, এই এখন এটা কি করা উচিত। আমি রিয়েল কেস কিছু সিনারিও দেখছি, আই উড লাভ টু অ্যাস্ক ইউ, আপনি এরকম দেখছেন কি না, আর যদি দেখে থাকেন পরামর্শ কি ভাই? যখন চাকরি বাকরি করা শুরু করছি, তো শুরুর দিকে তো মোটামুটি প্রায় বছর 5-এর মতো ব্যাচেলর অবস্থাতে চাকরি বাকরি করতাম। তো ন্যাচারালি যেটা হয়েছে যে আপনার 4 বছর সম্ভবত আমি ব্যাচেলর অবস্থাতে চাকরি বাকরি করছি। সো তখন একটা অধিকাংশ সময় ওই দুপুরে তো অফিসে খাইতাম, রাতে এসে অধিকাংশ সময় এই খাবার দাবার অর্ডার করে রেস্টুরেন্ট থেকে খাইতাম। তো ঈদে অনেক সময় যেটা হতো কি যে আমি বাড়ি থেকে একটু আগে চলে আসতাম, ঈদের হয়তো বা দ্বিতীয় দিন বা তৃতীয় দিন আমি ঢাকায় চলে আসছি। আসার পরে সমস্যা যেটা হইতো আপনার রেস্টুরেন্ট তো খুলে নেই। আমি তো ধরেন রেস্টুরেন্টের উপর ডিপেন্ডেন্ট, আমি কন্টিনিউয়াসলি ডেলিভারি অ্যাপে অর্ডার দিই, খাবার আসে। আমি তো ধরেন মানে রান্নাবান্না করি না, আমি ঠিকঠাক মতো ডিমবাজি করা বা বেসিক যে রান্নাবান্নাগুলো সেটাও ধরেন যা আগে টুকটাক পারতাম সেটাও ধরেন ভুলে গেছি, বা ওই জিনিসটা কিন্তু তৈরি হচ্ছে না। বাট আমার কিন্তু সার্ভাইভ করার জন্য ওইটা দরকার। সবসময় তো রেস্টুরেন্ট থাকবে না। রেস্টুরেন্ট যদি না থাকে, ধরেন আজকে যদি চ্যাটজিপিটি কোনো কারণে বন্ধ থাকে, আমি কি অফিসে বলবো যে ভাই চ্যাটজিপিটি তো আজকে বন্ধ, আজকে কাজ করবো না? মানে এটা তো হইলো না আসলে। আপনাকে তো টিকে থাকতে হবে। আপনি কি বলবেন যে রেস্টুরেন্ট তো আজকে ডেলিভারি দিচ্ছে না, আগামী 2 দিন খাবো না? এটা তো আসলে হইলো না। অ্যান্ড যে ওরকম করে, ইনফ্যাক্ট আমি সবসময় যেটা সাজেস্ট করি সেটা হইতেছে যেটা নর্মাল কোশ্চেন, যেটা কমন সেন্স দিয়েও করা সম্ভব, সেটাও যদি সে চ্যাটজিপিটির কাছ থেকে জানে হয়তো বা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তবে চ্যাটজিপিটি থেকে জানাটা সমস্যা নেই, সমস্যাটা হচ্ছে ওটা নিজের মধ্যে নিতে হবে। আমরা মোস্ট অফ দ্য টাইম যে কাজটা করি, চ্যাটজিপিটিকে দেই, ওটাকে কপি করি, পেস্ট করে দিয়ে দিই, কিন্তু ও যে কী বলছে এটা ভিতরে নেই না। মানে চ্যাটজিপিটি যে রেসপন্সটা দিছে এটা আপনার মাথার মধ্যে ভিতরে দিতে হবে, মানে পুরো জিনিসটা। ইনফ্যাক্ট আমি আপনাকে মোটামুটি অ্যাসিউরিটি দিয়ে বলতে পারবো, চ্যাটজিপিটি যখন লম্বা অ্যান্সার দেয় আমরা পড়ি না, আমরা জাস্ট স্ক্রিম থ্রু করে যাই। স্ক্রিম থ্রু মিনস হইতেছে জাস্ট কয়েকটা ওয়ার্ড দেখতে দেখতে যাই, ও আচ্ছা এটা মিন করছে মানে, আচ্ছা ঠিক আছে চলে গেলাম। হইল না কিন্তু আপনার শেখাটা। আপনাকে পুরো জিনিসটা চ্যাটজিপিটি কী, আপনি ধরেন আমি আপনার কাছে আসছি ভাই কন্টেন্ট ক্রিয়েশন একটা জিনিস জানার জন্য, আপনি আমাকে 1 ঘন্টা ধরে বিভিন্ন জিনিসপত্র বললেন। এখন আমি তো জানি যে আপনি এই লাইনে এক্সপার্ট, আমি ধরেন আপনার পুরো কথাটা শুনলাম না, জাস্ট সিটি করে করে চলে গেলাম। এরপরে তো আমি যে মূর্খ ছিলাম সেই মূর্খই থাকবো। কিন্তু আমি যদি মন প্রাণ দিয়ে আপনার কথাটা শুনে যাই, আমি তো কিছু নিয়ে যাবো এখান থেকে। তখন তো আপনি বলতে পারবেন না যে রাকিব রাফিসের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, আমি তো কিছু নিয়ে গেছি এখান থেকে। কিন্তু আমি যদি ওই যে খাবলা করে করি, তো ভাই এটা তো সমস্যা তৈরি হবে। সো ওই জায়গাটাতে আপনাকে একটু কেয়ারফুলি মানে সচেতন থাকা দরকার, সচেতন বা একটু অ্যাওয়ার থাকা দরকার যে আমি আসলে কোন কোশ্চেনগুলো বা কী ওয়েতে চিন্তাভাবনা করতেছি, এবং আমি চ্যাটজিপিটি ছাড়াও আসলে চিন্তাভাবনা করতে পারি কিনা, বা চ্যাটজিপিটি ছাড়াও আমার ওরকম ডিসকাশনের পার্টনার আছে কিনা, আমার থট প্রসেসটাকে আমি ওইভাবে অ্যালাইন করতে পারি কিনা, বা যদি না থাকে তাহলে আমি কী করবো। তো ওই জিনিসটা যখন আসলে এটা ওভার প্র্যাকটিসের বিষয় এবং নিজের সেলফ অ্যাওয়ারনেসের বিষয়। সো ওইটা যখন থাকবে তখন আশা করি যে আমার কাছে মনে হয় যে মাঝে তো একদিন সম্ভবত এরকম হয়েছিল যে চ্যাটজিপিটি কিছু সময়ের জন্য সম্ভবত বন্ধ ছিল, এবং ওই সময় মানুষজন একটু প্যারার মতো, যেমন আপনি চিন্তা করে দেখেন যদি আপনি গুগল বন্ধ হয়ে যায়, তো আপনি সার্চ করবেন না, ইউ উইল লুক ফর আদার অল্টারনেটিভ, অন্যান্য সার্চ ইঞ্জিন যেগুলো আছে সেগুলো হয়তো বা দেখবেন। এখন আপনি অন্য সার্চ ইঞ্জিনে যে চিন্তা করতেছেন গুগলে তো একরকমভাবে সার্চ করতাম, এখন তো আমি ওই সার্চ ইঞ্জিনে কেমনে সার্চ করতে হয় সেটা বুঝি না, এটা কি হইল? তার মানে আপনি বুঝেন, আপনি কপি পেস্ট করা শিখছেন, জাস্ট কপি পেস্ট করতে আপনার উদ্দেশ্য না, আপনার উদ্দেশ্যটা হচ্ছে প্রসেসটা বা গেমটা বোঝা, যে ও কোন সিচুয়েশনে কী টাইপের অ্যান্সার দেয় বা কী বলে। যেমন আমি তো অধিকাংশ ক্ষেত্রে রিপিটেটিভ জিনিসপত্র চ্যাটজিপিটিকে ধরুন বলি না, আনলেস অর আনটিল সাম কন্টেন্ট প্রোডাকশন। ধরেন চ্যাটজিপিটিকে আমার অফিসে কোনো একটা কনফ্লিক্টিং সিচুয়েশন নিয়ে আগে কথা বলছি, তো সেটা নিয়ে ওরকম সেম সিচুয়েশন আবার হয়েছে, আবার তো কথা বলার কিছু নেই। অ্যান্ড ম্যাক্স আমি হয়তো বা জিজ্ঞাসা করি যে সিমিলার জিনিস তো আবার হয়েছে, সেম পার্সনই করছে, হোয়াট ইজ ইউর ভিউ, আমি তো তুমি আগে একবার বলছিলে এই জিনিসপত্র। মানে আপনাকে ভিতরে নিতে হবে ভাই, সারফেস লেভেলে নিলে ওই যত জিপিটি আসুক আর যাই আসুক আপনি ধরা খেয়ে যাবেন। আচ্ছা আপনি আমাকে কিছু দিবেন যে আমি ধরেন যে কেউ দেখতেছে যে কেউ চ্যাট জিপিটির উপরে মানে আপনি যে লেভেলের মাস্টারি করছেন,
চ্যাটজিপিটি বলেন, গুগল, লেটস টক অ্যাবাউট চ্যাটজিপিটি, যে কোথায় থেকে শিখতে পারবো। কারণ আমি চ্যাটজিপিটির একাডেমি ওখানে এক্সপ্লোর করছি, ওখানে অনেক বেশি যে দেওয়া আছে ব্যাপারটা এরকম না, কিছু কিছু দেওয়া আছে আমি এক্সপ্লোর করছি, যেটা কিনা আমার কাছে খুব বেসিক আছে, ইউজ কেসগুলো খুবই কম। তো আপনি কি কোনো রেকমেন্ডেশন আছে যে কোথা থেকে আমরা আরো এইটা শেখার মতো এরকম চ্যাটজিপিটি একাডেমির ভিতরে যেটা আছে এটা তো আপনার বেসিক ইউজ কেস কেমনে করবেন কি করবেন সেটা সম্পর্কে জানাইছে। বাট এই অ্যাডভান্স জিনিসপত্রগুলোর জন্য দেয়ার আর সার্টেন ইউটিউব চ্যানেল, আপনি জাস্ট একদিন ইউটিউবের ভিতরে বসে চ্যাটজিপিটি হ্যাকস, টিপস, ট্রিক্স, হাউ ক্যান আই গেট দ্য বেস্ট রেজাল্ট ফ্রম চ্যাটজিপিটি, এই টাইপের কিছু ভিডিও যদি একদিন পুরো দেখা শুরু করেন এবং কন্টিনিউয়াসলি ওই টাইপের কন্টেন্ট কনজিউম করেন 1 সপ্তাহ 2 সপ্তাহ, এরপরে দেখবেন যে আপনার ইউটিউব আর রিলস আর শর্টসের ভিতরে শুধু এগুলোই আসতে থাকে। আমার কাছে কিন্তু এগুলোই আসতে থাকে এবং আমি ওই যে লেটেস্ট কোনটা হ্যাকস আসছে, লেটেস্ট কোনটা আসছে সেটা কিন্তু আমি ওখান থেকে জেনে যাই বা বুঝে যাই। এবং এটা একটা চ্যানেল না, এটা মাল্টিপল। আমার কাছে যখন দেখি যে এই সবগুলো সিভি সিমিলার, তাদের প্রজেক্ট অলমোস্ট সিমিলার, তখন কাছে মনে হয় কি কপি পেস্ট করতেছে কিনা, আদৌ এটা ভালো মতো শিখলো কিনা। আমার কাছে একটা জায়গায় একটু কনফিউশন আছে, সেটা হচ্ছে আপনাদের কাছ থেকে যখন স্টুডেন্টরা শিখে একই টাইপের তো অ্যাসাইনমেন্ট করার কথা, এদের যখন সিভি তৈরি হয়, এই যে হাজার হাজার স্টুডেন্ট বের হচ্ছে, একই প্রজেক্ট, একই সিভি, একে অপরের সাথে মারামারি, ফাইট করো, মার্কেটে আসলে হচ্ছেটা কি? একই সিভির মানে এটার একটা রুট কজ আছে। রুট জিনিসটা হইতেছে সবাই তো একই সিলেবাসে পড়াশোনা করে, তাই আপনার তো সবার সিলেবাস ফেলে মানে সবার সিভি ফেলে দিতে হবে। আর আমরা সবাই তো সেম জিনিসই শিখছি, বা আমার সেম জিনিস শিখছি, বাট আমার সার্টিফিকেটের ভিতরে ডিফারেন্ট হয়তো বা রেজাল্ট লেখা আছে, হয়তো বা অনেকের ক্ষেত্রে আবার কী হয়েছে, অনেকেই ধরেন জিপিএ 5 পাইছে, কিন্তু কেউ জিপিএ 5 পাইছে হয়তো বা 80-85 পেয়ে, কেউ পাইছে 95-100 পেয়ে, কিন্তু সার্টিফিকেট দেখে তো আপনি বুঝবেন না। সার্টিফিকেটে কি নাম্বার লেখা থাকে? সার্টিফিকেটে লেখা থাকে যে ভাই আপনি জিপিএ 5 পাইছেন, অথবা ফার্স্ট ক্লাস ফার্স্ট পাইছেন, সেকেন্ড ক্লাস সেকেন্ড পাইছেন। ওটা ট্রান্সক্রিপ্টে লেখা থাকে। ট্রান্সক্রিপ্ট তো মোস্টলি মানুষজন ইউজ করে না আর কি, ক্ষেত্র বিশেষে। তো তার মানে মানুষকে বুঝতে হলে আপনাকে তাকে কোনো একটা কাজ দিতে হবে, অথবা তার সাথে কথা বলতে হবে, কমিউনিকেট বোঝা। এই যে আমাদের একটা কমন টেন্ডেন্সি যে সিমিলার প্রজেক্ট, সিমিলার জিনিসপত্র, আমার এই যে চিন্তাভাবনার জায়গাটাই একটু ডিফারেন্টভাবে করা উচিত। এটা একটা হইতেছে যে আমাদের একটা পার্সপেক্টিভ আর কি। পার্সপেক্টিভটা হচ্ছে এরকম, যখন আমরা একটা জিনিস ম্যাসিভ আকারে হইতে দেখি, যেটা প্রিভিয়াসলি কখনো হয় নাই, তখন আমার কাছে মনে হয় কি যে এটার মধ্যে একটা ধান্দা আছে, এটার মধ্যে একটা নেগেটিভ কিছু মনে হয় আছে। কারণ এটা তো আমাদের ওভারঅল বাংলাদেশ বা পৃথিবীর এক্সপিরিয়েন্স থেকে আমাদের কাছে এই জিনিসটা এইভাবে আসছে। সো আপনি যখন হঠাৎ করে দেখবেন যে একটা ই কমার্স ওয়েবসাইট আজকে এসে বিশাল ডিসকাউন্ট দিচ্ছে, তখন আপনার পাস্ট কোনো একটা এক্সের কথা মনে পড়ে যাবে যে ওই কোম্পানিটাও তো হচ্ছে এরকম, মানে এক্স মানে ওই ই কমার্স এক্স আর কি, মনে হবে যে ওই কোম্পানিটা তো এরকম ডিসকাউন্ট দিত, তাইলে কিন্তু ওই কোম্পানিটাও একটা ঘাপলা, এটাও একটা ঘাপলা করতে পারে, হয়তো বা করতে পারে। সো আপনার কাজ হইতেছে আপনার মাথা দিয়ে সেটা বোঝার। মাথাতে বোঝা মিনস হচ্ছে আপনি যখন সিভি বা এরকম দেখতেছেন, এটা সহজ সমাধান হচ্ছে আপনি তাকে টাস্ক দিয়ে দেন। 500 জন যদি অ্যাপ্লাই করে থাকে, আপনি 500 জনকে, আমি ধরেন আমাদের প্রোগ্রামিং হিরোরই রিসেন্ট এক্সাম্পল দিই, কারণ ফ্রেশার পজিশনও অনেক মানুষ অ্যাপ্লাই করবে ন্যাচারালি, কারণ ফ্রেশারে তো লেখা থাকে যে এটা 0 to এক্সপিরিয়েন্স, সবাই অ্যাপ্লাই করবে, এটা ন্যাচারাল। আমার তো এটা ভাবার দরকার নেই যে ভাই না সবাই অ্যাপ্লাই করবে না বা এই টাইপের জিনিসপত্র করবে না। সো যে কাজটা করা দরকার, আমি একটা টাস্ক বা একটা অ্যাসাইনমেন্ট দিয়ে দিব। যেমন আমাদের ওখানে আপনার প্রায় 500+ মানুষ অ্যাপ্লাই করছে, সেখান থেকে মাত্র 35 জন মানুষ টাস্ক গেট ব্যাক করছে। সো 35 জন থেকে কিন্তু আমরা পরবর্তীতে ফার্স্ট রাউন্ডে ইন্টারভিউর জন্য 9 জনকে সিলেক্ট করছে। সেই 9 জন থেকে আবার 4 জনকে আমরা সেকেন্ড রাউন্ডে ইন্টারভিউর জন্য, আর থার্ড রাউন্ডে ইন্টারভিউতে যে 2 জন ছিল। সো তার মানে বিষয় হচ্ছে আপনি তাকে একটা টাস্ক দিয়ে দেন, সে যদি গেট ব্যাক করে তারা বুঝে গেলেন আপনি সে কোত্থেকে পড়ছে, কী শিখছে। এটা তো আপনি আপনার পার্সোনাল একটা ইন্টারেস্টটাকে এন্টারটেইন করতেছেন। আপনি বলতেছেন যে ওই স্কুলে পড়লে, আমার তো মনে হয় যে সিভি বা রেজুমির ভিতরে এই ইনফরমেশনই থাকা উচিত না, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, কোন স্কুলে, কারণ এটা আপনাকে হেভিলি বায়াস করে ফেলে। আমাদের তো এই বায়াসনেস আছে। আমি চিন্তা করি আমার কলেজের একটা ভাই যদি হয়, তাহলে ও মনে হয় আমার এলাকার লোক। এটা তো আমাদের এই ভালো ইউনিভার্সিটি, আমি মানে প্রি কনসেপ্ট একটা জিনিস নিয়ে রাখি। হোয়ারাজ আপনি তো জানেন যে একটা ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরে সে 4 বছর ধরে পড়াশোনা নাই করতে পারে, সে না করে পর্যন্ত চলে আসতে পারে, এবং হয়তো বা সে অ্যাভারেজ একটা মিডিওকর রেজাল্ট কোনোভাবে জোড়াতালি দিয়ে করছে। অথবা সেই সেম জায়গাতে ন্যাশনাল ইউনিভার্সিটির একটা ছেলে হয়তো বা সেটা রিজনেবল বা করছে, বাট রিসোর্স হিসেবে সে হয়তো বা ফাটাফাটি, সে তার চোখ কান নাক কান অনেক কিছু খোলা, তো সে বুঝে যে আসলে কোন দিক দিয়ে কত ইনফরমেশন, সে হয়তো আরও পরিশ্রমী। আপনি তো আপনার কোম্পানির জন্য পটেনশিয়াল একটা পার্সনকে আপনি লুজ করতেছেন, মানে ওই বায়াস হয়ে। তো এই কারণে ইনফ্যাক্ট আমাদের নিজেদের ইন্টারনালি যখন এই যে আমাদের রিসেন্ট এই HR হায়ারিংয়ের ক্ষেত্রেও ইনফ্যাক্ট মানে আমরা মোটামুটি একটু সচেতনভাবে চিন্তা করার চেষ্টা করি তার ইউনিভার্সিটি না দেখার। ভাই
ইউনিভার্সিটি শেষ করছে কি করে না ডাজন্ট ম্যাটার, আগে হইতেছে কাম কাজটা পারে কিনা বা আমার যে কাজটা করতে হবে সেটা পারে। ও এখন হার্ভার্ডে ডিগ্রি নিছে না কি দিয়ে ডিগ্রি নিছে এটা হয়তো বা কিছু জায়গাতে ম্যাটার করে, বাট মোস্ট অফ দ্য কোম্পানি বা অ্যাভারেজ কোম্পানি বা একদম রেগুলার কোম্পানির জন্য কিন্তু আমার বিষয় হতেছে ভাই আমি যে কাজটার জন্য হায়ার করতেছি এই লোকটা সেই কাজটা পারে কিনা, সে কোন জায়গায় তার বাড়ি, কোন এলাকায় কি, এগুলো নিয়ে মাথা ব্যথা করা। তো এই 2025-এ এসে আমি দেখি যে পুরো বাংলাদেশ আমরা খুব প্ল্যান করে আমরা মাঠে নামছি যে কেমনে পিছনের দিকে যাওয়া যায়। পুরো পৃথিবী যাবে সামনের দিকে, আমরা যাবো হইতেছে পিছনের দিকে যাবো এই কারণে যাতে করে ধরেন আমি জানি না মানে অদ্ভুত একটা মানে জাতি আমরা আর কি, ঠিক আছে। আমার আসলে মানে আমার খুব মানে হাসি পায় আর কি যে জিনিসপত্র কেন এরকম। কিন্তু ভাই আপনি যদি একটু খেয়াল করে দেখেন যে লেটস সে আপনি একজন ফ্রেশারকে হায়ার করতেছেন, তাহলে তাকে কি দেখে আপনি নেবেন? আপনি কি কোনো অ্যাসাইনমেন্ট দিয়ে ওটার উপর বেস করে দেখবেন? সেক্ষেত্রে আমি তাকে একটা অ্যাসাইনমেন্ট, একটা টাস্ক দিব, আমার যে কাজটা করা লাগবে আমি এরকম একটা জিনিস দিয়ে দিব। ওপেন বুক এক্সাম নেবেন, যেমন এখন কিন্তু অনেকগুলো কোডিং ইন্টারভিউ যেভাবে হয়, লাইভ কোডিং ইন্টারভিউ, আপনি স্ক্রিন শেয়ার করবেন এবং স্ক্রিন শেয়ার করে আপনাকে বলবে যে ভাই আপনি এআই টুল যা মন চাই ইউজ করেন, কোনো সমস্যা নেই, এই প্রবলেমটা সলভ করেন। ফ্যাক্ট হতেছে আমি চ্যাটজিপিটিকে কীভাবে কমেন্ট লিখবো দ্যাট ইজ কমপ্লিটলি ইউনিক টু মি, আপনি আর একরকমভাবে কমেন্ট লিখবেন। আমার তো বুঝতে হবে যে ওই লোকটা চুরি করুক, ও কেমনে চুরি করতেছে সেটা বুঝতে হবে। ওই চুরিটা দিয়ে কি আমার কোম্পানির প্রবলেমটা সলভ হয়? চুরিটা বলা ঠিক হয় না হয়তো বা, মানে ও যেভাবে কাজটা সম্পন্ন করতেছে সেই ওয়েতে কাজটা করলে আমি আমার রাইট রেজাল্টটা পাবো কিনা, ওইটা যদি ও করতে পারে ওকে ভাই চলে আসো, আমার প্রবলেম সলভিং ক্যাপাসিটি আছে আর এটা আমার জন্য পারফেক্ট। হ্যাঁ, এবং সেও হয়তো বা চ্যাটজিপিটি দিয়ে, যেমন আমাদের এই যে এইচআর হায়ারিং এর ক্ষেত্রে আমরা যে সার্কুলারটা দিয়েছিলাম যে 35 জন গেট ব্যাক করছে, 95% চ্যাটজিপিটি জেনারেটেড, অ্যাবসলিউটলি ফাইন, এটা নিয়ে প্যারা খাওয়ার কিছু না। আপনি যদি বলেন যে চ্যাটজিপিটি ইউজ করেন না, আপনি তোরে ওই আবার পিছনে যাইতে বলতেছেন। কিন্তু বিষয় হইতেছে চ্যাটজিপিটি ইউজ করাটা প্রবলেম নয়, যে আমি আগেও বলতেছিলাম বুঝে ইউজ করতেছে কিনা, বুঝে ইউজ করাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন যে ওই অ্যাসাইনমেন্ট বা টাস্কটা কমপ্লিট করছে, যাকে আমরা ফাইনালি এই যে 4 জনে রাখছি বা 2 জনে রাখছি, তাদের কাছে জিজ্ঞাসা করেছি তুমি যে জিনিসটা লিখছো এটা যে করছো এটা কী চিন্তা করে করলা, তুমি এইভাবে চিন্তা কেন করছো? তখন ও তো আর অ্যান্সার দিতে পারে না, কারণ ওই অ্যান্সার তো ওর না, ওই অ্যান্সার তো চ্যাটজিপিটির। কিন্তু যে ছেলেটা ফাইনালি সিলেক্টেড হয়েছে ও কিন্তু ওর এক্সপ্লেনেশন দিছে, ও চ্যাটজিপিটি ইউজ করবো, ওর লেখাটাও তো চ্যাটজিপিটি দিয়ে। বাট আমি তো দেখছি যে ও চ্যাটজিপিটি ইউজও করছে, ও ওটা বুঝছে, ও ভিতরে নিছে এবং ও চ্যাটজিপিটির অ্যান্সারটাই ও আমাকে বলতেছে। বাট ও যখন বলতেছে আই ক্যান ফিল যে ও বুঝছে জিনিসটা, এবং যখন বুঝে তখন আপনি বুঝেন যে এই লোকটা কি বুঝে কথা বলতেছে নাকি না বুঝে কথা বলতেছে। ভাই রিসেন্টলি নাফিসের সাথে আইমান সাদিকের একটা পডকাস্টের একটা জিনিস আমি জানতে পারছি, বুঝছেন, খুব ইন্টারেস্টিং জিনিস। ও বলতেছে যে ভাই এত ল্যাঙ্গুয়েজ শেখা লাগবে না, ইউ জাস্ট লার্ন ওয়ান ল্যাঙ্গুয়েজ, ইংলিশ শিখো, ইংলিশ শিখলে তুমি সবকিছু করতে পারবা, মানে কোডিং থেকে শুরু করে সব কিছু শিখতে পারবা, করতে পারবা, তুমি জাস্ট ইংলিশ শিখো। আপনার কাছে কি মনে হয়? আচ্ছা, এই কোশ্চেনে অ্যান্সার দেওয়ার আগে আমি আরেকটু কনটেক্সট দিয়ে রাখি। কথা হচ্ছে একজনের সাথে যখন কথা বলা হয় তখন তার মতো করে তার পৃথিবীটা দেখতে হয়। যেমন আমি যখন নাফিসের সাথে কথা বলি তখন মনে হয় কি যে পৃথিবীতে সার্ভাইভ করার জন্য কন্টেন্টই একমাত্র জিনিস, এবং কন্টেন্ট দিয়ে পৃথিবীর সব ব্যবসা চলতেছে, এবং কন্টেন্ট ছাড়া তো ব্যবসা বন্ধ হয়ে যেত। ভাই কিন্তু এইভাবেই কথা বলবে। আবার আপনি আমার সাথে যখন কথা বলবেন আমি বলবো কি ভাই কোডিং ছাড়া তো কিছুই নেই, আপনারা এগুলো কী করেন, এই যে কন্টেন্ট এই কিছুদিন পরে এগুলো কিন্তু থাকবে না। তো এক একজন মানুষের কিছু বায়াসনেস থাকে, মানুষ কিন্তু সিরিয়াস রকম বায়াস, আমরা যতই বলি যে বায়াস না, এটা না, মানুষ কিন্তু বায়াস। সো ফ্যাক্ট হইতেছে সবাইকে সবার শুরু থেকে বুঝতে হবে যে আমার ভালোটা বা আমার ভালো মন্দ বা খারাপটা বোঝার চেষ্টা করতে হবে, এবং আমি যদি কোনো একটা জিনিসে বিশ্বাস নিয়ে এসে ফেলি সেটাতে লেগে থাকতে পারে। ধরেন আপনি এমনভাবে বলছে যে ইংরেজিতেই সব কিছু, আসলেই হবে, এটা আসলেই কিন্তু প্রুফ করা পসিবল যে ইংরেজি দিয়েই সব কিছু হবে। কারণ ইংরেজি পারলে আপনি কী করতে পারেন, আপনি ধরেন ইংলিশে ডকুমেন্টেশন পড়তে পারেন, কোডিংয়ের ক্ষেত্রে ভালো হয়, কারণ কোডিংয়ে ইন্টারন্যাশনাল ভিডিওগুলো ইউটিউবে ইংরেজিতে আছে, ক্লায়েন্টের সাথে কমিউনিকেট করার জন্য খুব ভালো মতো কাজ করে। সো আসলে কিন্তু কথা সত্য, কথা কিন্তু পুরোপুরি মিথ্যা না বা ওই টাইপের কোনো জিনিসপত্র না। সো এক একজনের পৃথিবী এক এক রকমভাবে তার চোখে সে সেইভাবে দেখে, কারণ এটা আপনি হজম করবেন কি করবেন না। কিন্তু তার মানে কি আমি আর কোডিং শেখা লাগবে না, আমার তো ইংরেজি হয়? এটা বলে নাই কিন্তু আইমান ভাই বলছে যে ইংরেজি শিখলে এই জায়গাটাতেই আসলে ইনফরমেশন। আমি একটু কনটেক্সট দেই বিকজ ও তো এপিসোড দেখেনি, কনটেক্সটটা আমি দেই। আচ্ছা, বেসিক্যালি আইমান যেটা বোঝাতে চাইছে সেটা হইতেছে যে কি আমরা মানে ও বলতেছে যে কি আমরা একটা জিনিস লক্ষ্য করছি, বাচ্চাদেরকে যদি ইংলিশ শেখাও ঠিক মতো করে এটা জিডিপিতে ইফেক্ট ফেলে। কিভাবে তুমি যদি ইংলিশটা ভালো করে শিখতে পারো তুমি অন্য অন্য জিনিসগুলো শেখাটা ইজিয়ার হয়ে যায়, ইউনিভার্সিটি শেখা যায়। এখন আরো কি ভালো হয়েছে, বলছে ভাই তুমি চ্যাট জিপিটি বললে তো সবকিছু করে দিতে পারতেছে। দ্যাট মিনস আমি যে আসলে আমি নিজে যখন চ্যাট জিপিটিকে বুঝাই অনেক সময় আমি নিজে প্যারা খাই যাই, আমি কি ভাঙাচোরা ইংলিশ কিন্তু বুঝাই, তখন আহারে আমি যদি প্রম্পটিংটা একটু বেটার করে করতে পারতাম তাহলে মনে হয় আর
আরেকটু বেটার হইতো আর কি। এখন তো সব স্পেলিং ঠিক করে দেয়, এটা ঠিক করে দেয়, ওটা ঠিক করে দেয়, গ্রামারলি টামারলি হাবা যাবে। সো ওই জায়গা থেকে হয়তো বা যেটা বোঝাতে চাইছে যে কি আমাদের ইংলিশ আরো বেটার, ইজ ইট ডিরেক্টলি প্রপোর্শনাল টু দ্য কোয়ালিটি অফ এআই এর আউটপুট? আমি বুঝতে পারছি। হ্যাঁ, আমার কাছে ওভারঅল যে জিনিসটা মনে হয় যে ধরেন কিছু জিনিস আমাদের খুব বেসিক ওয়েতে শেখা উচিত, এটা আমার পার্সোনাল অবজারভেশন। এক হইতেছে যে আপনার ইংরেজি শেখা, আরেকটা কনটেক্সট দিই, সেটা হইতেছে বাংলাতে তো আমরা বলতে পারি, কিন্তু বাংলার ওই যে কি বলে ওটাকে আপনি ভালো বলবেন, যে লেভেল অফ আউটপুট ফিড দেওয়া হয়েছে, ফিড করা হয়েছে চ্যাট জিপিটি, সেটা তো ইংলিশে দেওয়া হয়েছে বেশি, বাংলাতে কম। সো বাংলাতে সবকিছু একটু পরে পরে আসে, ওটাও আরেকটা কনটেক্সট। সো বিষয় হচ্ছে আপনার ওভারঅল তিনটা জিনিস যদি ভালো মতো আপনি বেসিক ওয়েতে শিখতে পারেন, বা বেসিক বা ওই যে জিনিসপত্রগুলো সম্পর্কে আপনার একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাহলে আপনার জন্য এই যুগে সার্ভাইভ করা ভালো হবে। সেটা হচ্ছে 1 ইংরেজি, 2 হইতেছে ম্যাথ, আর 3 নম্বর হচ্ছে কোডিং। ভাই আমি কোডিং পারি না, আমি কি করব? না, এখন বিষয় হচ্ছে কারণ কোডিং পারিস, কোডিং বলতে কিন্তু এটা না, আমরা তো ভাই না কোডিং মানে না, কোডিং মানে কিন্তু এটা না যে আপনি গুগল মাইক্রোসফটে কাজ করবেন। আমাদের ধারণা হইতেছে ইংরেজি মানে কি আপনি আইএলটিএস 9 আউট অফ 9 পাওয়া, না। ইংরেজি এইটা হইতেছে আমাদের রং এক্সপেকটেশন সেট। কিন্তু আমরা তো কোডিং এর সিও বুঝি না ভাই। না, বেসিক যে ধারণাটা, বেসিক মানে হচ্ছে যে ওভারঅল স্ট্রাকচারটা কেমনে কাজ করে। ধরেন আপনি একটা কোম্পানি চালান, আপনি বিভিন্ন সময় বিভিন্ন ওয়েবসাইট বা টেকনোলজিক্যাল জিনিসপত্র আপনি ব্যবহার করতেছেন। সো আপনাকে বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা যদি থাকে, বেসিক বলতে আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে আপনি একটা ওয়েবসাইট ওভারঅল কেমনে কাজ করে, ফ্রন্ট এন্ড ব্যাক এন্ড, তারপরে ডেটাবেস বা কোথায় কী হচ্ছে, আপনি হার্ডকোর প্রোগ্রামিং সম্পর্কে হয়তো বা জানলেন না, কিন্তু একটা দুটো ওয়েবসাইট আপনি কোড করে বানাইছেন। এই যে ধরেন আপনি একটা ওয়েবসাইট বানাই ফেললেন এই যে গত 2 দিনে সময়ের ভিতরে, আপনি কিন্তু এখন কোডিং পুরোপুরি করেন নাই, কিন্তু আপনি কিছু জিনিসপত্র বুঝছেন যে কোথায় ক্লিক করলে কি হইলে কোথায়। আবার কোডের দিকে যদি হালকা তাকান, আপনি যদি কোডটা পুরোপুরি বুঝতেন, আমি আপনাকে মোটামুটি অ্যাসিউরিটি দিতে পারি আপনি আরো বেটার আউটপুট জেনারেট করতেন। একদম ঠিক কথা বলছেন, কারণ ওটা আমি দেওয়ার পরে আমি প্যারা খাইতেছিলাম যে আমি যদি কোডিংটা বুঝতাম তাহলে কিছু কথা ওখানে লেখা আছে সেই আমি কম বুঝি, কিন্তু এটা ঠিক হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের মতো করে, তাহলে আমি ওটা আরেকটু বেটার। সো ইংরেজি, গণিত আর কোডিং, এই 3টা জিনিস আগামী পৃথিবীতে টিকে থাকার জন্য আমার কাছে মনে হয় যে খুবই খুবই প্রয়োজন, কারণ ইংরেজিটা তো একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, আর ম্যাথ হইতেছে আপনার লজিক্যাল রিজনিং এর জন্য খুবই প্রয়োজন। এটাকে অ্যাভয়েড করার আসলে খুব বেশি ওয়ে আসলে নাই। আর 3 নাম্বার হইতেছে যে কোডিংয়ের জিনিসটা, কারণ আগামী পৃথিবী সব কিছুর মধ্যে কোডিং আছে, এভরিথিং মানে এখন ফ্যান লাইট পর্যন্ত আপনার কোডিংয়ের মধ্যে ঢুকে গেছে। ফ্যান লাইটে আপনি এখন ক্লিক করলে ভয়েসে বললে ফ্যান বন্ধ হয়ে যায়, লাইট বন্ধ হয়ে যায়, এটা আমাদের কোড করা না। কোড করা ছাড়া কি এটা হাওয়া দিয়ে আসছে, এটা কি আকাশ দিয়ে আসছে? তাহলে ভাই আমরা ধরেন যারা বিজনেস করতেছি আমরা, রাইট, বা অন্য আমরা যখন ঢুকে গেছি এখন, তো এখন তো প্রোগ্রামিং হিরোর 6 মাসের ব্যাচে আমাদের জন্য ঢোকা টাফ। আমাদের জন্য উপায় কি ভাই? আমিও তো কোডিং এর, আমি সাজ্জাদ, আমরা তো একটু আপডেটেড থাকতে যাচ্ছি, কারণ এটা না থাকার কারণে প্রচুর আমরা এরকম এন্টারপ্রেনার্স বলেন, ফাউন্ডার্সের সাথে আমরা দেখছি যারা কিনা ভাই আমাকে ডেভেলপার মানে ওয়েব ডেভেলপার ধরা খাওয়াই দিয়েছে। আইমান সাদিকেরও তো ফেমাস একটা ইয়ে আছে, যার শুরুটাও এরকম ধরা খাওয়া দিয়ে শুরু হয়েছে। তো এইখানে আমরা আমাদের জন্য যারা একটু ব্যস্ত আছি, আমাদের কি আদৌ শেখা সম্ভব, বা কি করা যায় ভালো বলেন তো? ব্যস্ততা তো হচ্ছে প্রায়োরিটাইজেশন বিষয়। এখন আপনার যদি একটা বিজনেস চালানোর জন্য টেকনোলজিটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হয়, তাহলে আপনার শত ব্যস্ততার মধ্যেও আপনাকে ডিরেক্টলি কোডিং শিখতে বলতেছি না, বাট আপনি এবিসিডি শেখার জন্য আপনি যেটা করতে পারেন, হার্ভার্ড ইউনিভার্সিটির একটা ইয়ে আছে, CS 50 ফর বিজনেস প্রফেশনাল। CS মানে কম্পিউটার সায়েন্স, 50 মানে 50 CS 50 ফর বিজনেস প্রফেশনাল। এটা ইউটিউবে সার্চ দিলেই ইউ উইল গেট এ প্লেলিস্ট। এখানে 5-6টা ভিডিও আছে, আপনি দেখে ফেললে পুরো টেকনোলজিক্যাল ইকোসিস্টেম সম্পর্কে বুঝবেন। এর পরবর্তীতে আপনি যেটা করতে পারেন, সিম্পলি এটা প্রোগ্রামিং হিরো কমিউনিটি যে ইউটিউব চ্যানেল আছে সেটার মধ্যেও প্রচুর পরিমাণে ফ্রি ভিডিও দেওয়া আছে, যে ছোটো ছোটো প্রজেক্ট কেমনে তৈরি করা যায়। জাস্ট 3টা বা 4টা ভিডিওর ভিতরে হয়তো বা এক্সপ্লেন করা আছে যে একটা ওয়েবসাইটের ফ্রন্ট অ্যান্ড ব্যাক এন্ড কীভাবে ডিজাইন করলে কী হয় না হয় এটা সম্পর্কে। ওইটা আপনার সব মিলায় শিখতে ধরেন 4টা ভিডিওর একটা প্লেলিস্ট আছে আমাদের ওয়েব ডেভেলপমেন্টের, কমপ্লিট ওয়েব ডেভেলপমেন্ট নামে বা এই টাইপের একটা জিনিস। সো ওইটা যদি আপনি করতে চান তা আপনার ম্যাক্সিমাম 7 দিন সময় লাগবে। 7 দিন যদি আপনি ডেইলি 2 ঘন্টা 3 ঘন্টা করে সময় দেন, আপনি বুঝে গেলেন। আপনি এক্সপার্ট হয়ে যাবেন না, কিন্তু মানে এক্সপার্ট হওয়া কিন্তু আপনার টার্গেট না। সো বিষয় হচ্ছে আপনি এবিসিডি নলেজটা নিজের ভিতরে নিয়ে ফেললেন, অ্যান্ড দেন আপনার যদি কখনো মনে হয় যে না আমার এটা তো আমি জানলাম, এটা বুঝলাম, কিন্তু এইটার থেকে যদি আর একটুখানি আমি বেশি বুঝতে পারতাম, তাইলে আমার জন্য পৃথিবীটা আরেকটু সহজ হয়ে যেত। তখন আপনি 5 মাস 6 মাস বা 3 মাস মানে যেটা আপনার কমফোর্টেবল মনে হয়, যে জায়গাটা থেকে শেখাটা আপনার জন্য মনে হয়, তবে সেখানে অবশ্যই আপনি যেহেতু একটা
কাইন্ড অফ নন টেক বা নন সিএসি বা যেটাই বলি ওই টাইপের একটা ব্যাকগ্রাউন্ড থেকে আসতেছেন, অবশ্যই আপনাকে এমন একটা জায়গাতে যাইতে হবে যেখানে আপনি একটা গাইডেড এনভায়রনমেন্ট পাবেন, যেখানে আপনি পরিবেশটা পাবেন, যেখানে আপনি, কারণ দ্যার ইজ এ হাই চান্স যে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে আপনার ইন্টারেস্ট হারাই যাবে। কারণ এইটা আপনি তো কোডিংয়ের লোক না, আপনি তো অন্য জগতের লোক, আপনি এখানে আসছেন জিনিসটাকে জোর করে ভিতরে নেওয়ার জন্য। সুতরাং আপনাকে ওই যে ওরকম একটা পরিবেশের মধ্যে ঢুকে যেতে হবে যারা আপনাকে ধরে বেঁধে একটা জায়গা পর্যন্ত নিয়ে যাবে। একটা জায়গা পর্যন্ত নিয়ে যাওয়ার পরে তখন কিন্তু পুরো পৃথিবীর দরজা আপনার জন্য ওপেন হয়ে যাবে। আপনি যখন আমি পুরো জিনিসটাকে যেভাবে দেখতে চাই, আপনি যখন একটা ওয়েব ডেভেলপমেন্ট বলেন বা অ্যাপ ডেভেলপমেন্ট বলেন, প্রত্যেকটা জিনিসের ইকোসিস্টেমটা সম্পর্কে বুঝবেন, হু নোস আপনার মাথায় এমন আইডিয়া আসতে পারে আপনি ওই পুরো অ্যাপটা নিজেও কোড করতে পারবেন না, কিন্তু আপনি ইনিশিয়াল ভার্সনটা দাঁড় করে আপনি তো বুঝে গেছেন, কারণ ডট কোনটার সাথে কোনটা কানেক্ট করবেন। ভাই ডিজিটাল মার্কেটিং শিখছে, এখন ভাই ডিজিটাল মার্কেটিং পরে শেখার পরে ভাবতেছে ভাই আমি তো ক্যাপও বেচতে পারি, আমি তো আতর বেচতে পারি, আমি তো গরু বেচতে পারি, ছাগল বেচতে পারি, সবই তো বেচতে পারি, এটা তো সবই ডিজিটালি বেচা যায়। অ্যান্ড আমি যখন পৃথিবীকে যা দেখি, আমার কাছে কেউ যখন একটা জিনিসপত্র বলে যে ভাই এই জিনিসটা তো প্রত্যেকদিন কপি পেস্ট করে করে একটা এক্সেল শিটের মধ্যে বা এখানে বসাইতে হয়, তখন আমি চিন্তা করি ডিফারেন্ট, আরে এটা তো একটা ছোটো স্ক্রিপ্ট লিখলেই তো আমার কপি পেস্ট করা লাগতো না, এটা তো আমি করে ফেলতে পারতাম, এইটা এই কাজ এই প্রত্যেকদিন এই গার্বেজ জিনিসপত্র কেন করে, এটা কি কোনো দরকার আছে? যেমন এই যে অনেক অফিসে এই জিনিসপত্রগুলো আছে যে আপনার কোনো একটা ফাইন্যান্সিয়াল অ্যাপ্রুভাল দিতে হইলে কাগজে সাইন করতে হয়, তো এই কাগজে সাইন করা তো একটা ক্রিটিক্যাল জিনিস। আপনি ডিজিটালি, আমি চিন্তা করলাম যে ভাই ডিজিটালি আমি একটা সিস্টেম বানাই ফেললাম, আমি হয়তো বা সবসময় অফিসেও থাকি না, কারণ কাজের কারণে আমাকে ট্রাভেলিংয়ের মধ্যে থাকতে হয়, আমার টিম মেম্বার আমাকে পাঠাবে, পুরো একটা সাইকেলের ভিতরে এটা পড়ে যাবে, আমার যেখানে অ্যাপ্রুভাল দেওয়া দরকার, কমেন্ট দেওয়া দরকার, আমি ডিজিটালি দিয়ে দিলাম, পুরো লক থেকে গেল, সব কিছু থেকে গেলো। তার মানে আমি যখন টেকনোলজি জানতেছি, আমি কিন্তু পুরো সব কিছু ওই চোখে দেখা শুরু করছি। এবং ইনফ্যাক্ট আমি শুরুতে যখন লিঙ্কডিনে লেখালেখি শুরু করছিলাম, হালকা জিনিসপত্র আমি যখন লিখি তখন আমি টেক্সটে লিখতাম। তো তারপরে যেটা হইলো যে গত বছর সম্ভবত আমি এই যে মানুষজনের সাথে কথাবার্তা ভিডিওতে কথা বলা শুরু করলাম, আপনাদের এখানে বললাম, আরও কয়েক জায়গায় বলছি। সো কথাবার্তা বলার পরে তখন মনে হলো কথা বললে তো আমি বেটার বুঝাইতে পারি, মনে হয় আমার জিনিসটাকে মাছ মোর বেটার ডেলিভার করতে পারি। এখন আমি তো সব কিছুই মনে করেন যে আচ্ছা ঠিক আছে, এই জিনিসটা মনে হয় ভিডিওতে দিলে সবচেয়ে ভালো হবে, এটা মনে হয় ভিডিওর মধ্যে দিলে। তো তার মানে আপনি যখন একবার ওই জিনিসটা বুঝে যাবেন, তখন আপনার জন্য অনেক রাস্তা এমনিতে ওপেন হয়ে যাবে। আমাদের চিন্তা ভাবনাটা থাকে এরকম যে আমারে 6 মাসের মধ্যে একটা তাবিজ দেন, তাবিজটা আমি গলার মধ্যে ঝুলাই খায় গুলায় আমি এটা দিয়ে সারা জীবন যাতে টিকে থাকতে পারি। এটা সম্ভব না, এটা কোন জায়গায় সম্ভব ভাই? আর একটা বিষয় হচ্ছে হয় কি যে অনেক মানুষের ভিতরে একটা জিনিস কাজ করে যে কোর্স, তারপরে এটা সেটা রিসেন্ট টাইমে অনেকখানি বাড়া শুরু করছে। সো মানুষজনের ভিতরে, এবং এটার ভিতরে ফেকও আছে। আমি সবসময় যে জিনিসটা সাজেস্ট করি, রসালো জিনিসপত্রের দিকে একটু না যেতে পারলে ভালো। রসালো মানে কি, যে কেউ যখন বলতেছে যে এখান থেকে $1,000 ইনকাম হয়ে গেছে, $2,000 ইনকাম হয়ে গেছে, আমি বাড়ি গাড়ি হয়ে যাচ্ছে, 40 লাখ ইনকাম করছি, 30 লাখ ইনকাম করছি, ফ্লাশি জিনিসপত্র না। আমরা মেজরিটি মানুষ ভাই অ্যাভারেজ। আমাকে বুঝতে হবে আচ্ছা এটা মানুষ কি শিখে একটা চাকরি কি পাইছে, এর চাকরি কত বেতন হয়, কত 20-25 হাজার টাকা বেতন হয়, 30 হাজার টাকা বেতন হয়, এটা কি চাকরিটা পাইছে? আচ্ছা ঠিক আছে পাইছে, ওকে, তাহলে এটা একটা ভালো জিনিস হতে পারে। কিন্তু আমাদের তো একটু লোভটা একটু বেশি, বুঝছেন? তো পরে ওই ফাঁদের মধ্যে লোভও যেহেতু বেশি, এখন যে যেরকম তাকে তো সেই জিনিস খাওয়াই মানুষজন ব্যবসা করবে। এখন কেউ ধরেন কফির মধ্যে মিষ্টি খাইতে পছন্দ করে, আপনি যদি একবার বুঝে যান যে আপনার কাস্টমার যারা আসে এরা সবাই চিনি ভালোবাসে, তো ওই দোকানের তো স্ট্র্যাটেজি হবে যে যত ভালো বেস্ট চিনি আছে এই চিনি এটার মধ্যে দেওয়া শুরু করো, যাতে লোকজন বারবার এখানে আসতে থাকে। তো বিষয় হতেছে আমাদের নিজেদেরকেও সচেতন হইতে হবে। মানুষজনের যেটা হয় কি, ওই যে প্রিভিয়াস যে পারসেপশনগুলো থাকে, বিভিন্ন জায়গা থেকে খারাপ এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করে সে চিন্তা করে যে এটার মধ্যে ঢুকলে মনে হয় আমি ধরাটা খাবো, বা এরা মনে হয় আমাকে প্রপার সাপোর্টটা দিবে না। তো সেই জায়গাটাতে আমি যেটা সাজেস্ট করবো যে অনলাইনে কারো রিভিউ না দেখে, এবং ইনফ্যাক্ট আমার কথাও বিশ্বাস করার দরকার নেই, বেটার হইতেছে যে এটার মধ্যে ঢুকছে এরকম একটা পারসন, আমি তো সবাইকে কিনে নিতে পারবো না, আমার কি সবাইকে কিনে নেওয়া সম্ভব? এটা তো সম্ভব না। তো তার মানে আমি যে কোনো একটা পার্সনের কাছে অফলাইনে আমি খুঁজে বের করার চেষ্টা করবো, এবং রাইট অ্যাট দিস মোমেন্ট ইন্টারনেটের যুগে অফলাইনে খুঁজে বের করা সম্ভব। কারণ আমাকে খুঁজে বের করতে হবে যে ভাই প্রোগ্রামিং হিরোতে এই 6 মাসের বুটক্যাম্প কে কমপ্লিট করছে আমার ইউনিভার্সিটি থেকে বা ইথে থেকে, আমি খুঁজে বের করবো। প্রত্যেকটা ইউনিভার্সিটির একটা কমন গ্রুপ থাকে, ওখানে জাস্ট একটা পোস্ট দিবে প্রোগ্রামিং হিরোতে কে কী করছে, ভাই কী অবস্থা, আচ্ছা ঠিক আছে ভাই। তো তখন তার কাছ থেকে জেনে বুঝে তারপরে আমি আমার লাইফের সিদ্ধান্তটা নিব, এবং সিদ্ধান্ত যখন নিব তখন ফ্লাশি জিনিসপত্র যাতে না থাকে। কারণ আমরা সবসময় কমিউনিকেট করার চেষ্টা করি যে ভাই এখানে আসলে কিন্তু 6 মাসের মতো সময় ডেইলি
4 থেকে 5 ঘন্টা, ক্ষেত্র বিশেষে কিছু কিছু মানুষের জন্য 6 ঘন্টা টাইম দেওয়া লাগতে পারে, এবং আসলে দেওয়া সম্ভব। কিভাবে দিবা, কিভাবে করবা, এই সমস্ত স্ট্র্যাটেজি যা আছে ওটা আমরা দেখাই দিব, কোনো সমস্যা নেই। এবং ক্ষেত্র বিশেষে কিছু মানুষ 2-3 ঘন্টা করেও হয়তো বা পার পেয়ে যায়, কারণ কারোর মাথা হয়তো অনেক ভালো, কেউ প্রিভিয়াসলি আগে থেকে অল্প কিছু জিনিসপত্র তার জানাটা না আছে। সো এক একজন মানুষের জন্য কিন্তু এক এক রকমভাবে জিনিসটা কাজ করে। সো আমার আসলে কোন জায়গায় কী হয়েছে না হয়েছে ওইটা নিয়ে মাথা ব্যথা করে বা ওইটা নিয়ে প্যাড়া না খেয়ে রেদার হইতেছে আমার ইন্টেলিজেন্স দিয়ে, মানে আমি যেটা বুঝি যে আমাকে যদি একজন এই যে 20-25 হাজার 30,000 টাকা নিয়ে আমারে যদি ঘোল খাওয়ায়, তাহলে তো বেসিক জায়গাতেই সমস্যা আমার। আমি তো যা শিখবো সে শিখে আমি কাজে লাগাইতে পারবো না, কারণ আমি তো অলরেডি প্রথমে ধরাটা খাইছি, কারণ আমি নিজেই তো ডিসিশন নিতে পারি না প্রথমে। তা আমি এরপরে ওখান থেকে যা শিখবো ওটা তো কাজে লাগাইতে পারবো না। আপনি কথা বুঝাইতে পারছি কিনা? ধরেন আপনাকে একটা জায়গায় বলছে এই জায়গায় 25,000 টাকা দিলে তোমাকে 1 বছরে এই ব্যবসা গ্রোথ দিয়ে এমন এমন একটা জায়গায় নিয়ে যাবো, তুমি কিন্তু একটা বিষয় আপনি এটা মানে ডিসিশনটাই প্রপারলি বুঝতে পারলেন না যে এটা কি রাইট বা রং হচ্ছে নাকি কি, তাহলে ওটা শিখে তো আপনি পরে কাজে লাগাইতে পারবেন না। সো ওই জায়গাটাতে ধাক্কা খেয়ে খেয়েও শিখে, হ্যাঁ ধাক্কা খেয়ে খেয়ে শিখবে, এটাই ধাক্কা খেয়েও কেউ ওই যে দেখে শিখে, কেউ ঠিক শিখে। মানে এক্স্যাক্ট একটা ভিডিও দেখলাম সাজ্জাদ, বুঝলি, যে গুগলে একটা লঞ্চ করছে যে গুগল মিট এর একটা, জানি না দেখছেন কিনা, যে ট্রান্সলেশন হয়ে যাচ্ছে, লাইভ ট্রান্সলেশন হচ্ছে, যে আমার অপোজিটে যে বসে আছে সে যে ল্যাঙ্গুয়েজে বলুক আমার ট্রান্সলেট করছে, তারটা ট্রান্সলেট করতেছে। তো এখন আমাদের দেশে অনেক ফ্রিল্যান্সার্স আছে, সো আমাদের যে ফ্রিল্যান্সার্স যারা করতেছেন বাংলাদেশ থেকে, এটা তাদের জন্য তো অনেক সুবিধা, বা এই ব্যাপারটা আপনার কি মনে হয়, এটা কি আমাদের ফ্রিল্যান্সার্সদের জন্য অনেক বড় একটা গুড নিউজ কিনা? গুড নিউজ আবার ব্যাড নিউজ, মানে দুইটাই। কারণ হচ্ছে এটা তো একটা টেম্পোরারি প্যাস্ট সলিউশন, এবং এটার অনেকগুলো আবার ডিফারেন্ট সাইডও আছে। ডিফারেন্ট সাইড কীরকম? আগে পৃথিবীর অন্যান্য কান্ট্রি থেকে হয়তো বা চায়না থেকে একটা মানুষ ওয়েব ডেভেলপমেন্ট পারতো বা এটা সেটা পারতো, সে হয়তো বা ইংরেজিটা তার শেখা হয় না বা বোঝা হয় না, এই কারণে সে ইন্টারন্যাশনাল মার্কেটে হয়তো বা ঢুকতো না, বা জাপানে যে আছে সে ঢুকতো না। এখন কিন্তু আরও বেশি মানুষ এটার মধ্যে ঢুকবে, আরও বেশি মানুষ ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে ঢুকবে, কম্পিটিশন বেড়ে যাওয়ার পসিবিলিটি আছে, কারণ তার তো ওই যে ল্যাঙ্গুয়েজের যে এন্ট্রি ব্যারিয়ার আছে সেটা কমে গেল। সো ওইটা একটা ফ্যাক্ট আছে। আরেকটা ফ্যাক্ট হইতেছে, ধরেন আপনি জোড়াতালি দিয়ে এই সলিউশন দিয়ে কাস্টমারের কাছ থেকে পুরো জিনিসটা বুঝলেন বা এটা সেটা করলেন, কিন্তু কাস্টমারের সাথে যখন আপনার যদি অফলাইনে কোনো একদিন মিটিং হয়, আপনি কি সারা জীবন এই ডেস্কটপের মধ্যে করে মিটিং করবেন? সেটা তো না, আপনাকে তো অফলাইনেও মিটিং করতে হবে, কারণ আপনি ফ্রিল্যান্সিং থেকে এটা যদি ফিউচার একটা ব্যবসাতে কনভার্ট করতে চান বা আরও একটু বড় পরিসরে চিন্তা করতে চান, তখন তো আপনাকে ঠিকই ইংরেজিতে বুঝতে হবে। সুতরাং ল্যাঙ্গুয়েজের যে বিষয়টা, মানে একটা ল্যাঙ্গুয়েজ আমার কাছে মনে হচ্ছে খুবই বেসিক একটা জিনিস। যে শুরুতে বলতেছিলাম যে ইংরেজি, ম্যাথ আর কোডিং, তো ইংরেজিটা নিজে যদি শিখে ফেলা যায় তাহলে ভালো। এটা তো একটা গ্লোবাল ল্যাঙ্গুয়েজ, সো এটা মানে নিজের ভিতরে টু সাম এক্সটেন্ট একদম ফ্লুয়েন্ট হইতে হবে বিষয়টা এরকম না। সো জাস্ট একটা বেসিক ফান্ডামেন্টাল লেভেল পর্যন্ত আমি যদি কাভার করে ফেলতে পারি, তাইলে এটা আমার ফ্রিল্যান্সিং বা আদার্স যতগুলো জায়গাতে যেটা আছে সেটা খুব ভালো কাজ হয়। এখন যে সলিউশনটা আছে এটা হইতেছে টেম্পোরারি প্যাস্ট সলিউশন, বাট এটা লং টার্মের জন্য অত বেশি সাস্টেনেবল কোনো কিছু না আর কি। এখন কারেন্ট সিচুয়েশনে, কারেন্ট সিচুয়েশনে ধরেন প্রচুর ওয়েব ডেভেলপার্স তৈরি হচ্ছে, সো আমাদের কি আদৌ সেই লেভেলের জবস আছে কি না, মানে চাকরি দেওয়ার মতো সেরকম আছে কি না ওয়েব ডেভেলপার্সদের জন্য? একদম বি অনেস্ট ভাই। আচ্ছা, আমি ধরেন আপনার কাছে যদি জিজ্ঞাসা করি, যে ছেলেটা বিবিএতে পড়াশোনা করছে 4 বছর ধরে, সেই ছেলেটা বাংলাদেশে বসে কি অস্ট্রেলিয়ার একটা কোম্পানির জন্য কাজ করতে পারে? মানে চাকরি বাকরি পাওয়াটা কি অতটা সহজ তার জন্য দেশের বাইরে? আপনি খুব কম বিবিএ গ্র্যাজুয়েটকে পাবেন যে বাংলাদেশে বসে দেশের বাইরে একটা কোম্পানির জন্য কাজ করে, কিন্তু আপনি এরকম অহরহ টেকনোলজির মানুষজন পাবেন যারা বাংলাদেশে বসে দেশের বাইরে কাজ করে। তো তার মানে আপনি ওয়েব ডেভেলপমেন্ট বলেন বা সিএসি বলেন বা টেকনোলজির যে জিনিসপত্রগুলো আছে, এটা যদি আপনি ভালো মতো শিখে বুঝতে পারেন, আপনার চাকরির বাজার কিন্তু শুধু বাংলাদেশ দেশ না, পুরো পৃথিবী। ওকে, সো আপনার কিন্তু ওই বাউন্ডারি বা লিমিটেশনটা কিন্তু থাকতেছে না। এখন আপনাকে বুঝতে হবে যে আমি কতটুক জানলে বা কতটুক পারলে পারবো। ওই যে আমি শুরুর দিকে একবার বলতেছিলাম, এখন আর অ্যাভারেজ হয়ে লাভ হবে না, আমাকে আমার নিজের স্ট্যান্ডার্ডটাকে হাই করতে হবে। নিজের স্ট্যান্ডার্ড হাই করার জন্য বেসিক জিনিসপত্র শিখতে হবে। সো আমি ওয়েব ডেভেলপমেন্টে এত মানুষজন হয়েছে, অনেক মানুষ, আপনি দেখেন কত মানুষ দেশে এসএসসি এইচএসসি পাস আছে না, তো তাতে করে কি সবাই চাকরি বাকরি পাচ্ছে? ন্যাচারাল, কারণ সবাই নামে হয়তো বা ওয়েব ডেভেলপার হচ্ছে বা নামে হয়তো বা চেষ্টা করতেছে, বাট পুরোপুরি চেষ্টাটা করে উঠতে পারতেছে না। পুরোপুরি চেষ্টা, এবং এখানেও একটা বিষয় আছে, এমন মনে হতে পারে অনেকে যে ভাই আপনারা তাহলে এত মানুষ ওয়েব ডেভেলপমেন্ট শেখায় না, সেটাও আবার হয়তো বা ঠিক হবে না, কারণ
কাকে আপনাদের দুজনের ভিতরে কে ডেভেলপার হইতে পারবে এখন কি আমি ইনস্ট্যান্ট বলতে পারবো? বাট আপনি হয়তো বা একটা অ্যাসেসমেন্ট প্রসেসের ভিতর দিয়ে যদি যান, অথবা 3 মাস 6 মাস ধরে আপনারা দুজনেই যদি এটা ট্রাই করেন, 3 মাস 6 মাস পরে কিন্তু আমি ভ্যালিডেট করে আপনাকে বলতে পারবো যে না, এই ছেলেটা মনে হয় পারবে, ও মনে হয় একটু কম পারতে পারে, বা এই টাইপের একটা বিষয়। সো তার মানে বিষয় হইতেছে যে ভাই, আগে তোকে একটা এন্ট্রি দিয়ে একটা সুযোগ দিতে হবে, ও দেখুক। এখন কেউ আমাদের দেশে না, এটা অলরেডি জিনিসপত্র কী হয়, যেমন ওই যে আমি 2 বছরের মতো সময় মিডিয়াতে একটু কাজ করছি, অ্যান্ড আমি যদি বলা শুরু করি যে আমি ডিরেক্টর, তো অ্যান্ড এটা আমাদের একটা টেন্ডেন্সি আছে যে আমরা ছোটো জিনিসকে বড় করে বানাই দেখাইতে পছন্দ করি। তো আমি ধরেন বললাম যে ভাই, আমি কিন্তু ওই ডেভেলপার এক্সপার্ট, আমিও কিন্তু ওই ডেভেলপার, আমিও কিন্তু মানে মানে ফুল স্ট্যাক ডেভেলপার। বলতে তো ভাই টাকা লাগে না। আপনার ফেসবুকে বা ওই যে লিঙ্কডিনের মধ্যে সিইও লিখতে কি টাকা লাগে? যে সিইও হ্যাট XYZ কোম্পানি, 4-5টা কোম্পানি, হ্যাঁ 4টা কোম্পানি আপনি লিখলেন। এখন এই কোম্পানি আদৌ আছে কি নাই এটার তো কোনো গ্যারান্টি নেই। তো বিষয় যে জায়গাটাতে আমার কাছে মনে হয় যে ওয়েব ডেভেলপমেন্টের চাকরি বাকরি আছে, কিন্তু হায়ারিং হওয়ার বা জুনিয়র পজিশনে ঢোকার স্ট্যান্ডার্ডটা হাই হয়েছে। এই কারণে আমি তো যেটা দেখি যে কেউ যদি আসলে টেকনোলজি লাইনে আসতে চায়, তাকে অ্যাট দ্য আর্লিয়েস্ট পসিবল টাইম শুরু করে ফেলতে হবে। কারণ এখন যদি একবার ইন্ডাস্ট্রিতে ঢুকে যায়, কোনোভাবে কিন্তু সার্ভাইভ করে ফেলতে পারবে। কিন্তু যত দিন যাইতেছে, ওই যে একটা বাংলায় কথা আছে, যাই দিন ভালো আসে দিন খারাপ, ডে বাই ডে চাকরি বাকরিতে ঢোকায়, এটা শুধু ও ডেভেলপমেন্ট না, প্রত্যেকটা ফিল্ডে চাকরি বাকরিতে ঢোকা অনেকখানি কঠিন হয়ে যাবে। কারণ ওই যে স্ট্যান্ডার্ড হাই হয়ে যাচ্ছে সবগুলো জায়গাতে। এখন আপনি যদি ওই যে আগের মতো সেই শুধুমাত্র আমি এক্সেল পারি, মাইক্রোসফট ওয়ার্ড পারি, এটা পেরে আপনি কিন্তু চাকরি বাকরিতে ঢুকতে পারবেন না। এখন আপনাকে মাইক্রোসফট এক্সেল বা ওয়ার্ডের মধ্যে এআই কেমনে ঢুকায় আপনি ওয়ার্কফ্লো বেটার করতে পারেন, কেমনে বেটার ডেটা অ্যানালাইসিস করতে পারেন, ডেটা ভিজুয়ালাইজেশন করতে পারেন, সেটাতে আপনাকে চাকরি বাকরিতে অনেকখানি আগায় রাখবে। এখন এটা করবেন কি করবেন না, ইট ইজ অ্যাবসলিউটলি আপ টু ইউ। সুতরাং কাজ চাকরি বাকরি, এবং আমি তো দেখি যে টেকনোলজি ফিল্ডে আসাটাই বেটার অপশন, কারণ বাংলাদেশের ভিতরে সবার চাকরি বাকরি তো দেওয়া সম্ভব না। তো আমি দেশের বাইরে বসে কম বেশি টুকটাক কাম কাজ করতে পারি, দেশের ফরেন কারেন্সি মানে আর্নিংয়ের ক্ষেত্রে আমার একটা হেল্প হওয়া সম্ভব। এবং সবার জন্য ফ্রিল্যান্সিং করাটা ডিফিকাল্ট, কারণ সবাই তো সেলস মার্কেটিং বুঝে না। তবে সবাই কিন্তু যে কোনো একটা কোম্পানিতে রিমোট, কারণ রিমোট একটা কোম্পানিতে একবার চাকরি বাকরি পাওয়ার জন্য আপনাকে ইন্টারভিউ দিতে হয়। একবার ইন্টারভিউ পাস করে ফেলছেন মানে 1-2 বছর কিন্তু কাজ করতেছেন, ওই 1 মাস 2 মাস পর পর কিন্তু ওই প্রজেক্ট সুইচ করার কোনো ঝামেলা নাই। সো আমার কাছে মনে হয় যে ভাই, যখন কেউ বলে যে ওই ডেভেলপমেন্ট অনেক বেশি হয়ে গেছে, বা তার কাছে আমি পাল্টা সবসময় কোশ্চেন করি, তাহলে আমাকে ভাই 2টা চাকরির নাম বলেন যেটাতে কম্পিটিশন নাই, যেটাতে প্যারা নাই, যেটাতে প্যারা ছাড়া ঢুকে যাওয়া যায়, তা আমি সেটার মধ্যে ঢুকি। তার কাছে কিন্তু এই অ্যান্সার থাকে না। তো যার কাছে ওই অ্যান্সার নাই, তো আমি তো সবাই বলতেছি না যে ওই ডেভেলপার হয়ে যান, কিছু একটা করুক, এবং সেই কিছু একটাতে সে লেগে থাকুক, লেগে থেকে সেইটাতে একটা লং টার্ম ধরে থাকুক, যাতে সেইটাতে একটা সাকসেস পর্যন্ত যাইতে পারে বা ওইরকম একটা লেভেলে পৌঁছাতে পারে। এবং সে যদি এটা ধরে বসে থাকে যে আমি বিগিনার লেভেল দিয়ে আমি চাকরি বাকরি করতে পারবো, এটা আসলে সম্ভব না। ভাই আমাদের দেশে কি তাহলে ওয়েব ডেভেলপমেন্ট বলি বা এই কোডিং, এই ক্ষেত্রে আমাদের প্রধান মাইন্ডসেটটা থাকে আমি দেশে বা দেশের বাইরে চাকরি করব, আমাদের কি এভাবে একটু ওই রকম চিন্তা ভাবনা কি আমরা করতেছি? বা আপনার স্টুডেন্টদের মধ্যে কি এটা দেখেন কি না যে তারা এমন কোনো প্রোডাক্ট ডেভেলপ করবে বা বিজনেস ডেভেলপ করবে সো দ্যাট শুধুমাত্র অন্য কোম্পানির হয়ে সফটওয়্যার ডেভেলপমেন্ট বা কোডিংই করবে না, ফেসবুক গুগলের মতো কোম্পানিগুলো তৈরি করবে? এইটা মানে খুবই চমৎকার একটা কোশ্চেন করছেন, এটা আমার কাছে খুব ভালো লাগছে। কারণটা হচ্ছে, আর গত বছরের কোনো একটা সময় আমি হঠাৎ করে আমাদের টিম মেম্বাররাই বলতেছিল যে ভাই, আমাদের এখানে এরকম কিছু স্টুডেন্ট আছে যারা নিজেরাই এখন মানে ব্যবসার মতো করে স্টার্ট করে দিছে। পরে আমরা একটা সার্ভে করলাম, সার্ভে করার পরে আমরা যেটা দেখলাম, মোর দ্যান 150+ মানুষজন আছে যারা এরকম টিম আকারে টাকা পয়সা ইনকাম করে বা বিজনেসের মডেলিটিতে টাকা পয়সা ইনকাম করে, 8-10 মিলে কাজ করে, এবং একজন এটাকে পুরো শোটাকে রান করতেছে। সেখান থেকে আমরা শর্টলিস্টেড করে দেখছিলাম 83% আছে যারা নিজেরা মোটামুটি একটা কোম্পানি দাঁড় করাইছে, এবং সেখানে সম্ভবত আমরা একটা ক্রাইটেরিয়া দিয়েছিলাম এরকম যে মাসে 3 লাখ টাকা বা 2 লাখ টাকার মতো ইনকাম করে এরকম। সো ওই রকম কোম্পানির সংখ্যা আছে। তো ওদেরকে নিয়ে আমরা আরও ফার্দার নার্চারিং করার কথা চিন্তাভাবনা করছিলাম। এখন হয় কি, যখন আপনি একটা জিনিস জেনে ফেলবেন, বুঝে ফেলবেন, কোডিংয়ের মতো একটা জিনিস, তখন ওই যেটা বললাম, একবার কন্টেন্ট বানানো যদি শিখে যান, মাথা কোনটা যে কোন জায়গায় ডট কানেক্ট করে কোন জায়গায় নিয়ে যাবেন, এটা তো একটা আনবিলিভ। আর যখন আপনি কিছুই শিখতেছেন, আপনি ধরেন কিছুই জানেন না, আমি তো বলতেছি যে ভাই কিছু একটা শিখো, প্রোগ্রামিং না, কিছু একটা শিখো, কিছু একটা ভালো শিখো, যেটা দিয়ে তুমি কাম কাজ করতে পারবা, তোমার একটা ক্যারিয়ার হবে, তুমি একটা জায়গা পর্যন্ত যাইতে পারবা। যখন এটা হয়ে যাবে, তখন কিন্তু সে তার চারপাশের মানুষজনকে হেল্প করতে পারবে, এবং সারাউন্ডিংসও তার এটার মাধ্যমে বেনিফিটেড হবে। ভাই ভাই আমাদের এপিসোড একদম শেষের দিকে, কিন্তু একদম একটা কোয়েশ্চেন দিয়ে শেষ করতে চাই, প্লিজ এটা অ্যান্সার করেন। সেটা হচ্ছে যে
যে স্টুডেন্টটা প্রোগ্রামিং হিরো থেকে আসলে কোর্স করে নাই, সমস্যা নাই, ওরা তো নিয়মিত আপনার কাছ থেকে নসিহা অ্যাডভাইস পাচ্ছে না। হ্যাঁ, এখন পডকাস্ট বা অন্যগুলো থেকে পাচ্ছে, এই যে আজকেও পাবে ইনশাল্লাহ। ও যেন ওর ড্রিম জবে ল্যান্ড করতে পারে, ওর জন্য কিছু টিপস দেন। ড্রিম জব মানে কোনটা যে ড্রিম জব, প্রথমত এটা খুঁজে বের করার চেষ্টা করতে হবে। এটা খুঁজে বের করার জন্য বেশ কিছু উপায় হচ্ছে যে আমাকে কয়েকটা অপশন ওই যে 6 মাস বা 3 মাস মিনিমাম একটা সময় ধরে লেগে থেকে ট্রাই করে দেখতে হবে। দেন যেটা আমার কাছে ভালো লাগবে সেই জিনিসটার পিছনে লম্বা সময় ধরে লেগে থাকা, সেই ধরনের মানুষজনের সাথে চলাফেরা করা, সেই ধরনের অনলাইন কমিউনিটি অফলাইন কমিউনিটির সাথে সংযুক্ত হয়ে যাওয়া, অ্যান্ড দেন সেই ধরনের জিনিসপত্রের জন্য আমার প্রিপারেশন নিয়ে ফেলা, যাতে ওই গ্রুপের সাথে রেলেভেন্ট থাকার জন্য আমি রেডি থাকি। সো এই ওয়েতে যদি আমি আগে যেতে পারি, তখন ড্রিম জব আমার কাছে মনে হয় যে আপনি আসবে। ক্ষেত্র বিশেষে 2-3 বছর সময় লাগবে, কিন্তু এই 2-3 বছর সময় যদি সে ওই একটার পিছনে কনসিস্টেন্টলি লেগে থাকতে পারে, পড়ে থাকতে পারে, সে এটাতে ভালো করবে। আপনার মানে আপনাদের এক্সাম্পল আপনাকে এই দিই, ধরেন এই যে পডকাস্ট যখন শুরু করছেন আপনারা অনলাইনে করতেন দুজনের বাসায়, মাইকের অবস্থা তো ভালো ছিল না, আলহামদুলিল্লাহ এখন কিন্তু আফটার অল দিস 3 ইয়ার্স নাকি 3 বছর তো হয়েছে, 3 বছর পরে এখন আপনারা একটা নিজে, এর মধ্যে আপনারা রেন্টাল স্টুডিওতে ছিলেন, এখন নিজেরা একটা জায়গার মধ্যে জিনিসটা করতেছেন। সো তার মানে লেগে থাকলে কিন্তু ড্রিম জিনিস আসে, কিন্তু ওই যে একটা জায়গাতে কনসিস্টেন্ট থাকা। সো একটাই অ্যাডভাইস যে কোনো একটাকে পিক করে কনসিস্টেন্টলি লেগে থাকা এবং নিজের সাথে অনেস্ট থাকা যে ভাই এই জিনিসটা আমি অনেস্টলি ট্রাই করতেছি কিনা। আর যদি একটা জিনিস ফেল করে, সেটা কেন ফেল করতেছে সেটার পিছনে আন্ডারলাইন কারণগুলো খুঁজে বের করা। ওটাতে লজ্জা পাওয়ার কোনো কিছু নাই। আমি যদি কোনো একটা চাকরিতে অ্যাপ্লাই করি, আমি যদি সেখান থেকে রিজেক্টেড হই, আমার রেসপন্সিবিলিটি কেন রিজেক্টেড হলে ওটা খুঁজে বের করা। খুঁজে বের করার একটা উপায় হইতেছে এমপ্লয়ারকে মেইল করা। 1-2 বার মেইল করার পর যদি রেসপন্স না করে, তারে হইতেছে, যেমন আমি রাজশাহীতে, আপনাদের রাজশাহীতে একটা স্টুডেন্টের কাছে দেখা করছি। ও আমাদের স্টুডেন্ট, ও একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছে। ও মাত্র কলেজে পড়ে। ও বলতেছে কি, ও যখনই কোনো একটা কোম্পানিতে জব সার্কুলার দেখে, তখন ও ওই কোম্পানির ওয়েবসাইটে যে ফোন নাম্বারটা বের করে ফোনে কল দেয় ডিরেক্টলি। ফোনে কল দিয়ে বলে যে ভাই, এটা ছোটো কোম্পানিগুলোর জন্য বেশি কাজ করে, যে ভাই আমার তো এরকম, আমি ওয়েবসাইটে কাজ করি, আমি এরকম 2টা প্রজেক্ট করছি, আপনাদের মতো সিমিলার জিনিসপত্র করছি। সো ভাই আমি আমার পোর্টফোলিওটা আপনার মেইলে পাঠিয়ে দিচ্ছি, আপনি একটু দেখে বলবেন যে কী অবস্থা। আপনি কিন্তু অলরেডি এক ধাপ আগায় গেছেন, কারণ কোম্পানি তো বুঝে এই ছেলে তো পুরো অ্যাক্টিভ, এই তো হচ্ছে জিনিসপত্র হ্যাক বুঝে যে কেমনি কি। তখন তারপরেও বলে কি আচ্ছা ঠিক আছে, এরপরেও 2-3 দিন পর আবার ফলো আপ কল দেয়, ভাই আমরা পাঠাইছিলাম কী অবস্থা বলেন, আপনার সাথে ভাই একটু দেখা করতে চাচ্ছিলাম, একটু কি আসবো আপনার অফিসে ভাই প্লিজ। অফিসে চলে গেছে। ও কিন্তু মানে ওর মতো করে ও কিন্তু গেম প্লে করতেছে, ওইদিকে মানুষজন ধরেন অ্যাপ্লাই করে কিন্তু বসে আছে। এবং ওই ওয়েতে কিন্তু ধরেন কিছু কিছু কোম্পানিতে কাজ করবে, এখন কোন কোম্পানিতে কাজ করবে আই ডো নট নো। কিছু জায়গাতে কাজ করবে যেগুলোতে সব সময় না, ধরেন যে কোম্পানিগুলো 10 জন 15 জনের বা 20 জন বা 30 জনের কোম্পানি, তারা কিন্তু যদি ওইরকম কম পরিশ্রম করে একটা রিসোর্সকে পেয়ে যেতে পারে, তখন কিন্তু তারা তাকে লুফে নিবে। মজার ব্যাপার কি জিনিস জানেন, আমার ইমপ্যাক্ট একাডেমিতে ম্যাক্সিমাম এমপ্লয়িজ মানে এইভাবে ঢুকছে। স্বাভাবিক। এখন বিষয় হইতেছে এই ওয়েতে একটা জিনিস হইতে পারে। তো আমি আসলে যেটা বোঝানোর চেষ্টা করতেছিলাম যে একটা জিনিসের সাথে কনসিস্টেন্টলি লেগে থাকলে এটা থেকে টুডে অর টুমোরো আউটপুট আসবে, এবং ওটার উপরে বিশ্বাস রাখতে হবে, এবং এফোর্টের জায়গাটাতে কম্প্রোমাইজ করা যাবে না। দ্যাটস দ্য নাম্বার 1 থিং। ফ্যান্টাস্টিক। মানে তার কাছ থেকে আসলে সব উদ্ধার করতে হয়, একদম শিখিয়ে দিছে যে সকল হ্যাকস দিছে। আর আজকের দিনটাও এটা খুব একটা দারুণ, আমরা এআই প্রোগ্রামিং ওয়েব ডেভেলপমেন্টের এমন কিছু জিনিস আজকে এখানে বুঝলাম। আলহামদুলিল্লাহ, এটা আমাদের এবং আমাদের অডিয়েন্সের সবারই উপকারে আসুক ইনশাআল্লাহ। আর ভাইয়া থ্যাংক ইউ সো মাচ, জাযাকাল্লাহ।